আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হায়ার ম্যাথের একদম একটা চ্যাপ্টার নিয়ে আসছি, যে চ্যাপ্টারটা তোমার অ্যাকচুয়ালি স্কুল বলো, এসএসসি বলো, সব জায়গাতেই অ্যাটলিস্ট তোমার 6 মার্ক করে আসে। অ্যান্ড স্কুলে তুমি যে 2 বছর ধরে পড়বা 9 10, এরপর তুমি টেস্ট দিবা, এই পুরাটা টাইম ধরে তোমার স্কুলে প্রত্যেকটা পরীক্ষাতেই যদি এই চ্যাপ্টারটা সিলেবাসে থাকে, এখান থেকে স্যাররা একটা কোশ্চেন করতে খুবই খুবই খুব পছন্দ করেন। এই চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে অসীম ধারা। এটা কি? এটা হচ্ছে হায়ার ম্যাথের 7th চ্যাপ্টার। ওকে, তো আজকে আমরা এই ভিডিওতে এই অসীম ধারার একদম ধারার বেসিক থেকে শুরু করে অসীম ধারা তোমাদের উচ্চতর গণিতে যতটুকু আছে সব ধরনের সূত্র সহ সব টাইপের ম্যাথ আজকে করে ফেলবো। এমসিকিউ করবো, সিকিউ করবো, তোমাদেরকে শর্ট কোশ্চেনগুলো কিন্তু দেখিয়ে দিব। তো আজকে এই ক্লাসে শেষ করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্কুলের যে কোনো পরীক্ষা বলো, স্কুলে এখন তোমাদের প্রি টেস্ট শুরু হলো, এরপর তোমাদের টেস্ট আছে, অ্যাকচুয়ালি সব ধরনের পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারো। আর এখান থেকে কিন্তু এসএসসিতে অন্তত তোমরা একটা ভালো পরিমাণ মার্কে আশা করতে পারো, যেহেতু মানে এই চ্যাপ্টারটা যেহেতু সহজ, তোমার সবাই এখান থেকে কোশ্চেন করতে পছন্দ করে, তোমাদেরকে এখান থেকে নাম্বার দিতে চায়। ঠিক আছে, চলো শুরু করা যাক। তা আজকে যদি আমরা শুরু করি, প্রথমে আসে অনুক্রম কি। অনুক্রম হচ্ছে তোমার কয়েকটা নাম্বারকে কমা কমা দিয়ে সাজানো। ধরো আমি একটা নাম্বারকে সাজাইলাম, এটা কি জানো? 1, তারপর ধরো তোমার 3 5 7 9 ডট 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 ডট। আমি কোনো প্লাস চিহ্ন মাঝখানে দেইনি, আমি শুধু কমা চিহ্ন দিছি। তো এই যে কমা কমা দিয়ে দিলা, তুমি দেখেই বুঝতেছো যেখান থেকে 2 2 করে নাম্বারগুলো বাড়তেছে, তাই আবার এটা কি বিজোড় সংখ্যার সিরিজ, তাই তো? সো তুমি এখানে বলতে পারো যে এটা হচ্ছে অনুক্রম। অনুক্রম কেন? অনুক্রম আর ধারার ভিতরে আলটিমেটলি কোনো পার্থক্য নাই। ধারার ক্ষেত্রে তোমার মাঝখানে একটা প্লাস আসে, অনুক্রমের ক্ষেত্রে আছে কমা আসে। দেখো তুমি অনুক্রমের সংখ্যাটা যদি পড়ো, যখন কতগুলো সংখ্যা বা রাশিকে একটির পর একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো হয় এবং যেন তাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক বজায় থাকে, এখানে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো হয়েছে। কি কি নিয়ম অনুসারে? তো প্রতি ক্ষেত্রে কি 2 করে বৃদ্ধি পাচ্ছে, প্রতি ক্ষেত্রে কি 2 করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবং তখন সেই সাধারণ রাশির সেটকে অনুক্রম বলে। আর এখানে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস মিস করা হয়ে গেছে, যে এটাকে কমা দিয়ে পার্থক্য করা থাকে, কমা দিয়ে যুক্ত থাকে। অনুক্রম কখনোই প্লাস দিয়ে যুক্ত থাকে না। তুমি যদি এইটাকে এরকম করে লিখে ফেলো যে 1 3 + 5 + 7 + 9, ইন দ্যাট কেস এটা কখনোই তোমার আর হচ্ছে অনুক্রম থাকবে না, এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে একটা ধারা। ঠিক আছে, চলো এবার আমরা ধারা সংখ্যাটা দেখবো। ধারা যে কোনো একটি অনুক্রমের পদগুলোকে পরপর এই যে যোগ চিহ্ন দিয়ে তোমার যুক্ত করলে সেই যে রাশি পাওয়া যায় তাকে তোমার হচ্ছে ধারা বলে। যে রাশি না, যে হচ্ছে তোমার, আচ্ছা রাশি বলি, যে রাশি পাওয়া যায় তাকে তোমার হচ্ছে ধারা বলে। ওকে, তো তোমার ধারা আর অনুক্রমের সংখ্যা কি? সেম। একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কতগুলো সংখ্যা বা রাশিকে পরপর সাজানো হয়, অ্যান্ড তোমার অনুক্রমের ক্ষেত্রে সেটা কমা দিয়ে বিভক্ত থাকে, আর তোমার কি ধারার ক্ষেত্রে সেটা কি তোমার যোগ চিহ্ন দিয়ে বিভক্ত করা থাকে। আচ্ছা, এখন ধারার দুইটা তোমার টাইপ আছে। ধারা কয় ধরনের? ধারা তোমার 2 ধরনের। ধারা, একটা ধারা হচ্ছে সমান্তর ধারা, একটা ধারা কি? একটা ধারা হচ্ছে সমান্তর ধারা। আরেকটা ধারা কি? আরেকটা ধারা হচ্ছে তোমার গুণোত্তর ধারা। তুমি অ্যাকচুয়ালি গুণোত্তর ধারা শুনেই বুঝতেছো যে এখানে মানে গুণের কোনো একটা বিষয় আছে, তাই না? সমান্তর ধারার ক্ষেত্রে শুনেই বোঝা যায় না, কিন্তু সমান্তর ধারার যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমার যোগের। ঠিক আছে, কিসের বিষয়? যোগের। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কিসের বিষয় আছে? গুণোত্তর ধারার ক্ষেত্রে নেগেটিভ বা গুণের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? চলো আমরা দেখব। ধরো এটা হচ্ছে সমান্তর ধারার সূত্র। সমান্তর ধারা অ্যাকচুয়ালি কিরকম ভাবে দেখাবো? ধরো 2 + 5 + 8 + 11 ডট 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 ডট, এটা একটা সমান্তর ধারা। কারণ কি? কারণ দেখো প্রতিবারেই তোমার 3 3 করে বাড়তেছে, অ্যান্ড এটা কি তোমার প্রতিটা সংখ্যার সাথে 3 যোগ করে তারপরে সংখ্যাটা আমরা পাচ্ছি। ধরো 2 এর সাথে 3 যোগ করলাম, তারপরে আমরা 5 পাইলাম, তারপর 5 এর সাথে 3 যোগ করলাম, তারপর আমরা 8 পাইলাম, 8 এর সাথে 3 যোগ করলাম, তারপর আমরা কি 11 পাইলাম। আচ্ছা, এখন এটা কি অন্যরকম হতে পারে না? সবসময় কি বাড়বে, কখনো কি কমবে না? যদি এরকম কখনো একটা ধারা আসে যে 90, তারপর ধরো তোমার আসলো 85, তারপরে আসলো 80, তারপরে আসলো তোমার হচ্ছে লেটস সে 75, এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কি তোমার -5 করে হচ্ছে। একটা নাম্বার সাথে -5 তোমার যোগ করে তারপর তুমি পরের সংখ্যাটা পাচ্ছ, -5 যোগ করে পরের সংখ্যাটা পাচ্ছ, -5 যোগ করে পরের সংখ্যাটা পাচ্ছ। তার মানে যে ধারায় তোমার যোগ বা বিয়োগ নিয়ে তোমার অ্যাকচুয়ালি সম্পর্কটা তৈরি হয় সেটাকে তোমার হচ্ছে সমান্তর ধারা বলে। ঠিক আছে, তো সমান্তর ধারার সাথে কার কার সম্পর্ক আছে? সমান্তর ধারার সাথে তোমার যোগ অথবা বিয়োগের সম্পর্ক আছে। আচ্ছা, এখন সমান্তর ধারার কিছু সূত্র দেওয়া আছে। সমান্তর ধারার সূত্রগুলো দেখো যে an সমান সমান হচ্ছে a + n - 1 * d, আর এখানে এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর। আবার কি এনটি পদের সমষ্টি দিয়ে দিছে, যে এটা তোমার সমষ্টির সূত্র। এখানেও কি তোমার হচ্ছে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর। এখন তোমাকে বুঝাই যে এ কি আর ডি কি, তাই না? দেখো এই যে তোমার যে সংখ্যার ধারা যেটা আমি এখানে লিখলাম, এই ধারার এই যে প্রথম পদ যেটা থাকে না, এটা হচ্ছে তোমার এ।
দেখো এখানে লিখে দিয়েছি কি সুন্দর করে যে এ হচ্ছে কি, এ হচ্ছে প্রথম পদ। তাহলে যে কোনো ধারার প্রথম পদটা কি, প্রথম পদটা হচ্ছে এ, রাইট? আচ্ছা, বুঝে বসো। এরপরটা কি বলছে যে ডি। এই ডি কি, এই যে প্রতিবারে যতটুকু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস হচ্ছে। দেখো 2 এর সাথে 3 যোগ করে আমরা 5 পাচ্ছি, তারপর 5 এর সাথে 3 যোগ করে আমরা 8 পাচ্ছি, আবার 90 এর সাথে -5 যোগ করে আমরা 85 পাচ্ছি, 85 এর সাথে -5 যোগ করে আমরা 80 পাচ্ছি। তার মানে কি, এই যে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে একটার সাথে আরেকটা পরবর্তী পদে, যে ডিফারেন্স বা একটা প্রথম পদের সাথে যেটা যে সংখ্যাটা যোগ বা বিয়োগ করে আমরা পরবর্তী সংখ্যাটা পাই, সেটাকেই তোমার হচ্ছে ডি বা সাধারণ অন্তর বলে। কি বলে? সাধারণ অন্তর। তোমরা সবাই পড়ছো না? অন্তর মানে কি? অন্তর মানে পার্থক্য। সাধারণ অন্তর বা কি? পার্থক্য। আচ্ছা, তো তাহলে কি তোমরা এখানে বুঝলে যে ডি হচ্ছে ওই পার্থক্যটা। যেমন এই ধারার ক্ষেত্রে তোমার এ যেমন হচ্ছে 2, আর ডি কিভাবে পাইতে হয়? ডি হচ্ছে তোমার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করে বের করতে হয়। যদি একটা সমান্তর ধারা হয় তাহলে তোমার প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দেখো তুমি দ্বিতীয় পদ কি আছে? দ্বিতীয় পদ হচ্ছে 5, আর প্রথম পদ কি আছে? প্রথম পদ আছে -2, তাহলে কত তোমার 3। দেখো 3 তুমি এখানে তুমি দেখেই বুঝে গেছিলে এটা হচ্ছে ডি, আবার তুমি এখানে হিসাব করে বের করে নিয়ে আসছো যে এটা হচ্ছে ডি, তাই তো? আচ্ছা, এবার তুমি দেখো এই যে এই ক্ষেত্রে তুমি যদি যাইতা, এই যে সেকেন্ড যে ধারাটা আছে এইটা যদি তুমি প্রথম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করো, ধরো 85 মাইনাস 90, এটা তুমি যদি করো তাহলে তুমি দেখে যাবে -5 চলে আসে। এই -5 কি? -5 হচ্ছে এই দ্বিতীয় ধারার ডি। বুঝতে পারছো? তোমরা এ আর ডি এর বিষয়টা বুঝে গেছো? আচ্ছা, এখন এই যে সূত্রটা আমি দিছিলাম না, এই সূত্রটা অ্যাকচুয়ালি কিসের জন্য? সূত্রটা হচ্ছে তোমার n তম পদ নির্ণয়ের জন্য। দেখো এটা একটা ধারা, এই ধারার এটা কি? এটা হচ্ছে প্রথম পদ। এই 5 কি? দ্বিতীয় পদ। 8 কি? তৃতীয় পদ। 11 কি? চতুর্থ পদ। ধরো আমি তোমাকে এইটার ষষ্ঠ পদটা বের করতে বললাম। এটা কোন পদটা বের করতে বললাম? ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ। এখন তোমাকে আমি ষষ্ঠ পদটা বের করতে বলছি। ষষ্ঠ পদ কোনটা হবে? এখন তোমাকে, তুমি যদি এখানে নিজে হাতে ক্যালকুলেশন করতে চাও তুমি বের করতে পারবা, আবার তুমি কি এই সূত্র দিয়েও বের করতে পারবা। চলো তোমাদের যদি করে দেখাই, একটা ধারার একটা উদাহরণ দিয়ে দেখাই যে 2 + 5 + 8 + 11 প্লাস ডট 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 ডট। এখন তোমাকে আমি বললাম যে এই ধারার ষষ্ঠ পদ কোনটা, ষষ্ঠ পদ কোনটা। এর জন্য তোমার ওই যে n তম পদের সূত্র লাগবে। কি সূত্র লাগবে? n তম পদের সূত্র। কি আছে? a n। তো তোমার n তম পদের জন্য কি আমরা এই a n দিয়ে ডিনোট করি, বা a n দিয়ে আমরা বেসিক্যালি ওই n তম পদকে বুঝাই। তাহলে আমরা n তম পদের সূত্রটা কি আছে? a + n - 1 * d। আচ্ছা, এই ধারার প্রথম পদ কোনটা? এই যে 2, তার মানে a কত? 2। n - 1 আমরা কততম পদে বের করতে চাই? আমরা ষষ্ঠ পদে বের করতে চাই। তার মানে কি a 6 বা ষষ্ঠ পদে আমরা বের করতে চাই। এখানে n মানে n এর মান কত পড়ে যাবে? 6। 6 - 1 * d। d মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান সমান কত? 3। তাহলে d এর মান কত বসবে? d এর মান বসবে 3। তুমি এখন করে দেখো 2 + 5 * 3, তার মানে 15 + 2 আলটিমেটলি কত আসে? 17। তাহলে এখানে তুমি যেটা করে দেখতা, তুমি এই ধারাটাকে বাড়ায় দেখো, তুমি দেখবা আলটিমেটলি যে যে ষষ্ঠ পদটা আছে 17। তোমাতে বলা থাকলো যেটা তুমি নিজে ইচ্ছা করে তুমি একটু করে দেখতে পারো যে 11, 11 পর কত আসবে? 11 পর আসবে 3 যোগ করে 14, 14 পর আসবে কত? 17। ধরো 17। দেখো 1 2 3 4 5 6, তার ষষ্ঠ পদ কি? 17। তুমি এই সূত্র দিয়েও আসতে পারবা, আবার ওইরকম করে আসতে পারবা। কিন্তু কথা হচ্ছে তোমাকে যখন 100তম পদ নির্ণয় করতে বলবে, অথবা তোমাকে 20তম পদ 25তম পদ নির্ণয় করতে বলবে, তখন কি তুমি এই সূত্র পদে আসতে পারবা? পারবা না, তাই তো? আচ্ছা, এখন আসো যে এই সূত্র তাহলে কি বুঝাইছিল? যে এই যে এনটি পদের সমষ্টি, এনটি পদের সমষ্টি কি বুঝাইছে? তোমাকে ধরো এই যে এই ষষ্ঠ পদ নির্ণয় করতে বললাম, এটা কি? এটা হচ্ছে ষষ্ঠ পদ। এখন আমি তোমাকে বললাম যে এইটুকু, এর আগ পর্যন্ত খালি বলছি যে ষষ্ঠ পদটা নির্ণয় করো। এখন আমি বললাম ষষ্ঠ পদ পর্যন্ত, ষষ্ঠ পদ পর্যন্ত সমষ্টি বের করো। কি বের করবো? ষষ্ঠ পদ বের করবো পর্যন্ত সমষ্টি বের করো। এটা আমি কিভাবে বের করবো বলো? এটা বের করার জন্য তুমি কি করবা? তুমি ধরো আমি তোমাদের বলতাম যে তৃতীয় পদ পর্যন্ত সমষ্টি বের করো, তুমি কি এই তৃতীয় পদ পর্যন্ত নিতা, তুমি 2 আর 5 যোগ করতে 7 আসতো, 7 আর 8 যোগ করে তোমার কত আসতো? 15 আসতো। তখন তুমি এই যে প্রথম 3 পদ বা তৃতীয় পদ পর্যন্ত যোগফল তুমি বলতা তৃতীয় পদ পর্যন্ত সমষ্টি। ঠিক আছে? কত আসতো? 15, রাইট? আচ্ছা, এখন তোমাকে আমি বললাম যে ষষ্ঠ পদ পর্যন্ত সমষ্টি বের করো। তুমি কি সবগুলো যোগ করে ক্যালকুলেটর বের করতে পারবা? পারবা। কিন্তু তোমাকে যদি আমি বলতাম যে 100 পদের সমষ্টি বের করো, এটা খুবই কমন, খুবই কমন, তোমাকে জিজ্ঞেস করবে 100 পদের সমষ্টি বের করো, তখন কি তুমি এটা ক্যালকুলেটর করতে পারতা বা নিজের যে হাতে করতে পারতা? তোমাকে অবশ্যই তখন একটা সূত্র লাগবে। সূত্রটা কি? সূত্রটাই আমরা একটু আগে দেখছি যে n তম পদের সমষ্টি হচ্ছে
n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে তোমার n তম পদের সমষ্টি। তাহলে আমরা যদি ষষ্ঠ পদের সমষ্টি বের করতে যাই, এই n এর জায়গায় কত বসে যাবে? 6 বসে যাবে। তাহলে এখানে কি বসবে? 6 বসবে। 6/2 আমরা a কি আগে বের করছিলাম? a কত ছিল? a ছিল 2 আর n কত? n যেহেতু আমরা 6তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে চাই 6 - 1 ইন্টু ডি। ডি কত? ডি আসছে আমাদের 3। তো এটা তুমি ক্যালকুলেটর করে দেখবা। ক্যালকুলেটর তুমি এখানে কত পাবা? 3। আচ্ছা, তাহলে এখানে আসবে 3 2 দুগুণে 4 আর হচ্ছে 5 ইন্টু 3। তাহলে কত আসে? 3 5 15 15 আর 4 19 3 19। আচ্ছা, একটু ক্যালকুলেটর লাগবে, ওয়েট। হ্যাঁ, তোমাদের কত লাগবে? হচ্ছে 19 ইন্টু 3 57। তাহলে আনসার কত? প্রথম 6টা পদের সমষ্টি কত? 57। তো আই গেস সবাই বুঝতে পারছো যে তোমার সমষ্টি এত n-তম পদ পর্যন্ত সমষ্টি আর n-তম পদ নির্ণয় করার পার্থক্যটা কি, আর সমান্তর ধারা ক্ষেত্রে তোমার দুইটা সূত্র বলতে কি বোঝায়। এখন সমান্তর ধারার আলাপ আমাদের এখানে শেষ। সমান্তর ধারা মানে কি? সমান্তর ধারা মানে হচ্ছে এই যে যোগ আর বিয়োগ নিয়ে আলোচনা, তাই তো? সমান্তর ধারা তোমাদের বইতেই, তোমাদের হচ্ছে এসএসসিতে অনেক ডিটেলস আলোচনা করা আছে। সমান্তর ধারা নিয়ে অনেক ম্যাথ আছে। কোথায় আছে? জেনারেল ম্যাথে আছে। সমান্তর ধারা মেইনলি কোথায় আছে? সমান্তর ধারা মেইনলি আছে তোমার হচ্ছে জেনারেল ম্যাথে। জেনারেল ম্যাথের 13 অধ্যায়। ইনশাআল্লাহ ওটা নিয়েও খুব দ্রুতই তোমাদের জন্য ভিডিও আসতেছে। জেনারেল ম্যাথের 13 অধ্যায়। 13 অধ্যায়ে তোমাদের সমান্তর ধারা গুণোত্তর ধারা দুইটা নিয়ে বেশ ডিটেলস আলোচনা করা হয়েছে। তোমাদের হায়ার ম্যাথে কি কম আলোচনা করা হয়েছে, বাট হায়ার ম্যাথে যা আলোচনা করা হয়েছে সেটা পুরোটাই করা হয়েছে তোমার গুণোত্তর ধারা নিয়ে। ঠিক আছে, তো চলো এখন আমরা গুণোত্তর ধারা দেখবো। গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা হচ্ছে তোমরা ওই যে ওখানে দেখে আসলাম না যে 2 + 5 + 7, এখানে কি ছিল? এখানে দুইটার মাঝখানে পার্থক্যটা সেম ছিল। এখানে 3 যোগ হয়ে 5 হচ্ছে, 5 এর সাথে 3 যোগ হয়ে 7 হচ্ছে, সরি 5 এর সাথে 3 যোগ হয়ে 8 হচ্ছে, এরকম কিছু একটা, তাই তো? এখন তোমার এটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? ধরো 2 এর সাথে 4 গুণ হয়ে তোমার 8 হচ্ছে, 8 এর সাথে 4 গুণ হয়ে তোমার 32 হচ্ছে, 32 এর সাথে তোমার 4 গুণ হয়ে কিছু একটা হবে। মানে এরকম করে তোমার ধারাটা চলবে। অথবা ধরো তোমার হচ্ছে আছে কত? 32 আছে, 32 এর সাথে তুমি হাফ গুণ করে তুমি 16 করলা, 16 এর সাথে হাফ গুণ করে তুমি 8 করলা, 8 এর সাথে হাফ গুণ করে তুমি 4 করলা, 4 এর সাথে হাফ গুণ করে তুমি 2 করলা, 2 এর সাথে হাফ গুণ করে তুমি 1 করলা। এরকম করে তোমার ধারাটা চললো। একের পর আবার কত আসবে জানো? একের সাথে আবার হাফ গুণ করে তোমার হাফ আসবে। এরকম করে তোমার ধারাটা চলবে। মানে কি আলটিমেটলি তোমার সাথে এই যে প্রথমটাকে যা দিয়ে তুমি গুণ করতেছো, মানে এটার গুণিতক এইটা। তাহলে এখানে ধরো কত কত গুণ করছিলাম? 4 করে। আর এখানে কত কত গুণ করছি? হাফ করে। বাকি 2 দিয়ে ভাগ করছি, তাই তো? তার মানে কি এই গুণোত্তর ধারার সাথে কাকার সম্পর্ক? গুণোত্তর ধারার সাথে সম্পর্ক হচ্ছে গুণ আর কি ভাগে, তাই তো? তার মানে কি একটা প্রতিটা পদের মাঝখানে যদি কিছু একটা গুণ করে তুমি বাইরে থাকি, তাহলে কি আমার সেটা গুণোত্তর ধারা, অথবা কিছু একটা গুণ করে অথবা কিছু একটা কি ভাগ করে, তাই তো? তুমি যেমন এখানে বলতে পারো যেখানে 2 দিয়ে হাফ দিয়ে হয় গুণ করছি, অথবা কি করছি, অথবা হচ্ছে 2 দিয়ে ভাগ করছি। তুমি যেটাই বলো কোনো সমস্যা নাই, বাট গুণোত্তর ধারা কি অবশ্যই গুণ হবে অথবা কি ভাগ হবে, রাইট? আচ্ছা, এখন আমি বলবো যে এই যে তোমার আমরা একটু আগে দেখে আসলাম আমাদের সমান্তর ধারা কিভাবে n-তম পদ নির্ণয় করতে হয়, ঠিক সেম ভাবে গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয় সূত্র হচ্ছে ar⁻n-1। ওকে, মানে কি? তোমার ধরো এই যে 3 নম্বর পদটা, এই ধারা 3 নম্বর পার্টটা তোমার বের করতে হবে। তুমি চাইলে এই সূত্র যদি বসায় দাও যে এই সূত্রে যদি এর মান বসাও, আর এর মান বসাও আর n এর মান বসাও, তাহলে তুমি এই n-তম পদটা পেয়ে যাবা। ঠিক আছে, এখন তোমাদের যেটা কোশ্চেন আসবে যে এখানে কি a আর r এর মান কি সেম? ধরো এখানে আমরা যে a আর d এর মান দেখছিলাম যে এটা হচ্ছে a, তারপর হচ্ছে তোমার d পাইছিলাম, এটা হচ্ছে d। তাহলে এখানে আমরা হচ্ছে a আর r এর মান কিভাবে পাবো? এর মান সব জায়গাতে সেম। a মানে কি? a মানে হচ্ছে প্রথম পদ। তাহলে a মানে কি? a মানে হচ্ছে প্রথম পদ। আচ্ছা, r মানে কি? r মানে এখানে সেম আছে, r মানে হচ্ছে তোমার সাধারণ অনুপাত। r মানে কি? r মানে হচ্ছে সাধারণ অনুপাত। আচ্ছা, সাধারণ অনুপাত কিভাবে বের করতে হয়? সাধারণ অনুপাত বের করতে হয় তোমার দ্বিতীয় পদ, ওখানে কি করছিলাম? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করছিলাম, আর এখানে কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আচ্ছা, তার মানে কি এখানে দ্বিতীয় পদ কি আছে? 8, আর 2 কি প্রথম পদ, তার মানে কি 8 ভাগ 2 সমান সমান 4। দেখো আমরা আগেই পেয়ে গেছিলাম যে প্রতি পদে কি 4 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে কি 4 কি এখানে তোমার r। আবার সেটা আমরা সূত্র দিয়ে নিয়ে চলে আসলাম যে এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়ে তোমার হচ্ছে r এর মান পাওয়া যায়, রাইট? আচ্ছা, তো এইখান দিয়ে তুমি সূত্র বের করে তুমি যে কোনো সময় n এর মান, n এর যে কোনো একটা পদের মান বের করে ফেলতে পারবা। এটা আমরা একটু বের ম্যাথ করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসো যে n সংখ্যক পদের সমষ্টি। ওখানে যেমন 6তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করলাম না, যে প্রথম থেকে যদি আমাকে ষষ্ঠ পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলে, তাহলে কি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ সব কটা পদের যোগফল করে তুমি হচ্ছে এই যে সমষ্টিটা পাবা, তাই তো?
ওখানেও কি এখন ষষ্ঠ পদের সমষ্টি নির্ণয় করা তো কোনো বিষয় না, 10টাও কোনো বিষয় না, 20টাও অনেক সময় কিছু বিষয় না। কিন্তু তোমাকে যখন 50টা পদের সমষ্টি বের করতে হবে, তুমি কি সূত্র পাতে পারবা? সূত্র পাওয়ার কোনো চান্সই নাই। তখন কি তোমার যে এখানে যখন একটা সূত্র দেখছিলা, তোমার ঠিক এখানেও সেরকম কি একটা সূত্রে শিফট করতে হবে। এসএন মানে কি a ইন্টু r⁻n-1/r-1, এটা একটা সূত্র, আর কি এইটা একটা সূত্র। তাহলে ওখানে একটা সূত্র পড়ছিলাম, এখানে কেন দুইটা সূত্র পড়লাম? এখানে দুইটা সূত্র আসছে, কারণ আছে। এই যে তুমি আর এর মানটা পাইলা না, এখানে আর এর মান কত পাইছো? 4 পাইছো। কিন্তু আর এর মান তুমি অনেক সময় 1 এর থেকে বড় পাবা, এটা আমার 1 এর থেকে বড় ছিল। আবার আর এর মান তুমি অনেক সময় 1 এর থেকে ছোট পাবা। যেমন দেখো এখানে আর এর মান যদি আমরা বের করতে যাই, এই যে দ্বিতীয় ধারার জন্য তুমি আসো, আর এর মান কি হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে কত আসে? এখানে আসে হাফ। এখন এই হাফ কি 1 এর থেকে ছোট না? সো এই যে যখন আর এর মান যখন 1 এর থেকে ছোট, তখন তোমার সমষ্টি বের করার জন্য সূত্র হচ্ছে এইটা। আবার আর এর মান যখন 1 এর থেকে বড়, তখন তোমার সমষ্টি নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে এইটা। এটা একদম ম্যাথমেটিক্যালি প্রুভেন। তোমার এটা কেন হয় না হয়, আচ্ছা আমি বলি কেন না হয়, আমি একটু বলে যাচ্ছি। তোমাদের আলটিমেটলি তোমাদের লাগবে না যে কেন হয় না হয়, বাট আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলে যাচ্ছি। তুমি একটা জিনিস ভাবো, যখন তুমি 1 এর থেকে, মানে ধরো একটা বড় সংখ্যা 7, এটাকে যখন তুমি 1 এর থেকে বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করো, ধরো 2, বা ধরো 1 এর থেকে জাস্ট বড় 1.2, এটা দিয়ে ভাগ করলেও কি তুমি 7 এর থেকে কম একটা নাম্বার পাবা। ধরো 7 ভাগ 2, 7 ভাগ হাফ করলে কত আসে? একটু করে দেখো, ধরো ক্যালকুলেটর নিয়ে নি। 7 ভাগ হচ্ছে 1.2, কত আসে? 5.83। আবার 7কে তুমি যদি জাস্ট 0.9 দিয়েও ভাগ করো, তাহলে দেখবে 7 থেকে বড় একটা নাম্বার তুমি আউটকাম পাবা। 7 ভাগ 0.9 কত আসে? 7.78। তার মানে কি তোমার 1 এর থেকে ছোটটা সংখ্যাতে ভাগ করলে কি ওই ভাগফলটা বড় হয়ে যায়, আবার 1 এর থেকে বড়টা সংখ্যাতে ভাগ করলে তোমার হচ্ছে ভাগফলটা ছোট হয়ে যায়। এই জন্যই যখন 1 এর থেকে বড়টা সংখ্যাতে যখন আমরা হচ্ছে তোমার সাধারণ অনুপাতটা পাবো, তখন তোমার এই সূত্র মেনটেন করতে হবে। আর যখন 1 এর থেকে ছোটটা সংখ্যা পেয়ে যাবো, তখন তোমাকে এই সূত্র মেনটেন করতে হবে। জাস্ট ফর এই রুল, মানে এইটা যেহেতু একটা প্রপার্টি ভাগের, সো এটা মেনটেন করার জন্য তোমার দুটো আলাদা আলাদা সূত্র আছে। ঠিক আছে, এটা মেনটেন করতে হবে কিন্তু। ওকে, আচ্ছা চলো, এটাতে আমি ম্যাথ দেখাচ্ছি না সমান্তরালের মতো, কারণ এখানে অনেক ম্যাথ সামনেই আছে, আমরা ওটা করবো। তোমাদের হচ্ছে মনে রাখতে হবে কিন্তু এই সূত্রগুলো। ar⁻n-1, এখানে কি Sn সাম ইজ ইকুয়াল টু a ইন্টু r⁻n-1/r-1, a ইন্টু 1 - r⁻n/1 - r। আমরা এটা ভাবতে পারো যে এখানে যদি r-1 হইতো, আর তো 1 থেকে ছোট, তাহলে নিচে তো তোমার নেগেটিভ চলে আসতো, আবার উপরে তো নেগেটিভ চলে আসতো। সো নেগেটিভ দূর করার জন্য কি তোমার ওইটা মেনটেন করা হয়েছে। তো যাই হোক, তোমাকে এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা চলো শুরু করা যাক। এবার আসি অসীম ধারা। ওইটার ম্যাথে যাচ্ছি, কোনো প্যারা নেই, আগে থিওরিগুলো পড়াইনি। অসীম ধারা কি? অসীম ধারা হচ্ছে, ধরো এই যে ধারাটা 2 + 8 + 32, 2 + 8 + 32, তোমরা যারা অলরেডি হয়তো জেনারেল ম্যাথে ধারা করছো, বা যারা হয়তো হায়ার ম্যাথের এই অধ্যায়টা আগে করে ফেলছো, এখন হয়তো রিভাইসের জন্য দেখতেছো, তাদের এটা জানো হয় অবশ্যই যে ধারা কি এক সময় যে হয়তো শেষ হয়। ধারা শেষ পথটা হয়তো এক সময় বলা থাকে, যেমন ধরো 32, 64, 128, 256, লেটস সে 256। তোমাকে এই যে শেষ পথটা বলে দিছে। আবার কি অনেক সময় তোমাকে শেষ পথটা বলা থাকে না, তোমার কাছে কি জাস্ট এরকম 32 ... বলা থাকে। এখন দেখো এই যে এই ধারাটায় তোমার শেষ পথ বলে দিছে, তার মানে কি এই ধারাটা কতটুকু যাবে, বা কত তোমার পথ পর্যন্ত যাবে, বা কত মান পর্যন্ত যাবে তুমি জানো। তার মানে কি এটা অবশ্যই সসীম ধারা, এটা একটা সীমা আছে। এটা সীমাটা কোনটা? সীমাটা হচ্ছে 256, এটা বাইরে ওটা যাবে না। কিন্তু দেখো এই ধারাটা কি অসীম না? এটার তো কোনো আমরা সীমা দেই নাই, এটা কোনো তোমার সীমা তোমার বইতে বলা নাই, তখন তুমি কখন থামবা এটাকে তুমি জানতে পারবা না। সো যখন কোনো অনুপাতক্রমে পদ সংখ্যা অসীম হয়, অর্থাৎ যার কোনো শেষ পদ নেই, তবে সেই সবগুলোকে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে যে ধারা পাওয়া যায় তাকে হচ্ছে অসীম ধারা বলে। ঠিক আছে, অসীম ধারা দুই ধরনের হতে পারে, অসীম সমান্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। ঠিক আছে, আর অসীম ধারার সমষ্টি অনেক সময় আমাদের নির্ণয় করা লাগে। অসীম ধারার সমষ্টি নির্ণয় করাই অ্যাকচুয়ালি আমাদের এই অধ্যায় সিকিউ এর মেইন কাজ। তোমাদের যারা, আমি বিশ্বাস করি যে অনেকেই করে ফেলছো, যারা এসএসসি 27 এই ক্লাসটা করছো, তারা তো অবশ্যই এই অধ্যায় করছো। আর তোমাদের একটু ডিটেলস ভালো মতো বোঝানোর জন্য আজকে এই ক্লাসটা ভাইয়া, আরও যাতে ভালো মতো কম করে ফেলে দিতে পারি। এখন তোমরা যারা করছো তোমরা সবাই জানো যে এখান থেকে একটা ম্যাথই সবচেয়ে বেশি পরিমাণে আছে, সেটা হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয়, আর অসীমতক সমষ্টি কোন শর্ত থাকবে এটা নির্ণয়, তাই তো? সো এগুলাই কিন্তু তোমার এই অধ্যায়ের মেইন জিনিস। এই অসীম ধারা যেটা আছে, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনোভাবে আসলে ইগনোর করা যায় না। ঠিক আছে, সো এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা পড়ানো শুরু করতেছি ইনশাল্লাহ, যে অসীম গুণোত্তর ধারা দুইটা আছে, আর আমাদের আলটিমেটলি কাজ হচ্ছে অসীম গুণোত্তর ধারা নিয়ে। কারণ কি আমাদের হায়ার ম্যাথে সব কাজই হচ্ছে তোমার অসীম গুণোত্তর ধারা বা গুণোত্তর ধারা নিয়ে। ঠিক আছে, সমান্তর ধারা নিয়ে আমাদের হায়ার ম্যাথে কোনো কাজ নেই, সমান্তর ধারা আমরা কেয়ার করতেছি না হায়ার ম্যাথে। ওকে, আচ্ছা এখন আসি, এই যে শুরু হয়ে গেছে আমাদের পথ। ওকে, এখন প্রথমে যে টিকগুলো আছে এগুলো সলভ করতে হলে তোমাদেরকে জানতে হবে, ধরো একটা কোনো একটা অনুক্রমের n তম পদ এত হলে 5তম পদ পদ। এখন দেখো n তম পদ তোমাকে কি দিয়েছে, এটা 1
প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 5n/2। এখন এই যে একটা রাশি টাইপের দিয়ে দিচ্ছে, এটাকে কি বলছে, এটা হচ্ছে n তম পদ। এটা আলটিমেটলি কি জানো, এটা হচ্ছে একটা ধারার সাধারণ পদ। সাধারণ পদ বা কি বলে, সাধারণ পদ বা হচ্ছে n তম পদ। এই n এর জায়গায় তুমি যদি n এর মান 1 বসাও, তাহলে তুমি এই ধারার প্রথম পদটা পাবা। আচ্ছা, এই n এর জায়গায় তুমি যদি n এর মানটা 2 বসাও, তাহলে এটা তুমি দ্বিতীয় পদটা পাবা। ঠিক আছে, ঠিক সিমিলারলি তুমি যদি এখানে n এর জায়গায় 5 বসাও, তাহলে তুমি এখানে পঞ্চম পদটা পাবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো চলো এখানে n এর মানটা 5 বসাই দেখি। এখানে যদি আমরা n এর মানটা 5 বসাতে যাই, যে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 5 ইন্টু 5 বাই হচ্ছে তোমার 2। এখন থেকে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 25, 5 5 25 বাই হচ্ছে 2। এখন তোমরা সবাই একটু দৌড়াবা যে আই হাই -1 এর পাওয়ার 25, এটা তো আমার হাতে ক্যালকুলেশন করা যাবেই না, এটা তো আমার ক্যালকুলেটর লাগবে, রাইট? এটা হাতে ক্যালকুলেশন করা যাবে, কিভাবে যাবে? তোমার -1 এর পাওয়ার যদি যে কোনো জোড় সংখ্যা হয়, ধরো 2 অথবা 4 অথবা 5 অথবা ধরো তোমার 24 অথবা ধরো তোমার 100 বা 200, তোমার এটা +1 হয়ে যাবে। সিম্পলি কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। আর -1 এর পাওয়ার যদি যে কোনো তোমার হচ্ছে বিজোড় সংখ্যা হয়, 1 হোক, 100 হোক, 101 হোক, তোমার এটা কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। তো তোমাদের একটু সুন্দরভাবে লিখে দিই, এটা কিভাবে লিখতে হয় জানো, যে -1 এটা পাওয়ার যদি জোড় হয়, সেটা তোমার +1 হয়ে যায়। আর -1 এটা পাওয়ার যদি তোমার হচ্ছে বিজোড় হয়, তা কি হয়ে যায়, -1ই থাকে। ওকে, এটাকে অন্যভাবেও লেখা যায় যে -1 টু দি পাওয়ার 2n ইজ ইকুয়াল টু +1, -1 টু দি পাওয়ার 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু -1। এই যে 2n মানে বোঝায় জোড়, আর 2n প্লাস 1 মানে কি বোঝায় জানো, বিজোড়। কারণ কি, চলো এই কারণটাও বলি। 2n তুমি n এর মান যাই নাও, তুমি এখানে n এর মান 0 থেকে 1 2 3 4 5 6 7 8 তুমি যাই নাও, তুমি যদি হচ্ছে এই n এর মানটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে তুমি অবশ্যই জোড় সংখ্যা পাবা। তোমরা বিশ্বাস না হলে এখন যা ক্লাসটা করতেছো, এটা হাতে ক্যালকুলেটর নিয়ে করে দেখো। তুমি n এর মান যা ইচ্ছা বসাও, জোড় বসাও, বিজোড় বসাও, যা বসাও, তুমি দেখবা 2 দিয়ে গুণ করার পর আলটিমেটলি জোড়ই আসতেছে। আবার তুমি যখন এই 2n এর সাথে n এর মান তুমি যাই নাও, তার সাথে যদি 1 যোগ করো, সেটা তোমার কি হয়ে যাবে, সেটা তোমার বিজোড় হয়ে যাবে। তোমার কিন্তু এখানে বুঝতে হবে যে -1 এর উপর পাওয়ারটা কত মান, সেটা আমার ম্যাটার করতেছে না, সেটা জাস্ট আমার কাছে ম্যাটার করতেছে যেটা কি জোড় নাকি বিজোড়। তুমি জোড় আর বিজোড় বুঝে ফেললে কিন্তু তুমি মানটা বের করে ফেলতে পারবে। এখানে আমাদের 25 আছে, 25 কি আছে, বিজোড় সংখ্যা, তার মানে কি হবে 1 প্লাস -1 থাকবে বাই 2, তার মানে কি 1 - 1/2, অতএব আসবে কত, 0। তার মানে পঞ্চম পদ কোনটা, পঞ্চম পদ হচ্ছে 0। আনসারটা বুঝছো, খুবই ইজি। আই হোপ বুঝতে পারছো। হ্যাঁ, ক্যালকুলেটর বাদে কিন্তু করে ফেলছি হাতে, একটু তোমাদের বুঝাইছি, এর জন্য টাইম লাগছে। বাট এই যে এখানে যে দুইটা জিনিস লিখলাম, এটা দিয়ে আসলে কত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেকে এইচএসসি তে উঠে যায় তাও বুঝে না, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার আসে প্রদত্ত অনুক্রমের n-তম পদ নির্ণয় করো। ঠিক আছে, প্রদত্ত অনুক্রমের n-তম পদ নির্ণয় করবো মানে কি, দেখো এখানে একটা অনুক্রম দেওয়া আছে, এখানে যেমন একটা সাধারণ পদ নির্ণয় করা ছিল, আমি এখন এইটার জন্য একটা সাধারণ পদ নির্ণয় করব। কি করব, n-তম পদ বা সাধারণ পদ নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করবা, চলো। এর প্রথম পদের কি আছে, 0। এখন তোমাকে বুঝতে হবে যে এইখানে n এর মানটা কত। এই প্রথম পদের ক্ষেত্রে n এর মানটা কত ছিল, 1। তারপরের পদের ক্ষেত্রে n এর মানটা কত, 2। তারপরের ক্ষেত্রে n এর মানটা কত, 3। তার মানে কি, তোমার এটা বিয়োগ হয়ে তোমার অ্যাকচুয়ালি 0 হয়েছে, তাই তো। সো এখানে দেখো, এটার n ছিল 1, এটার n ছিল 3, আবার এটার n ছিল কত, 2। তো এখন যা আমরা করব, আমাদের বুঝতে হবে যে এই আমার n আর 0 এটাকে পুরোপুরি কি একভাবে ইনকর্পোরেট করতে হবে। ধরো প্রথমে একটা দিলাম আমি 1, এবার একটা -1 এর পাওয়ার আনতে হবে। কারণ কি আমি বলি, -1 এর পাওয়ার আনতে হবে এই কারণেই, ধরো এই যে -1 পাওয়ার যখন n হয়, তখন ধরো এটা n 1 -1 টু দি পাওয়ার n, তাহলে কত এসে যাবে, ধরো 1 - 1, হ্যাঁ, ধরো n প্রথম পদের জন্য n কত, 1, তার মানে কত 1 মাইনাস হচ্ছে মাইনাস প্লাস, আচ্ছা এরকম না, 1 প্লাস -1 টু দি পাওয়ার n। তুমি দেখো যখন n এর মান যখন তোমার 1 বসবে, তখন এটা কত হয়ে যাবে, -1, তার মানে কি 1 - 1 = 0, রাইট। কিন্তু যখন দ্বিতীয় পদে আসবো, শুধু এইটুকু আমার কাজ হচ্ছে না, তখন আমার কি লাগবে, -1 টু দি পাওয়ার
2, তার মানে কত আসবে 1 + 1 = 2, কিন্তু আমি কি 2 আনতে পারবো না, আমার কত লাগবে, আমার 1 লাগবে। তার জন্য খুবই ইজি উপায় কি, তুমি এই যে 1 + -1 টু দি পাওয়ার n এটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, এটাই তোমার কিন্তু সাধারণ পদ। কিভাবে বের করলাম আমি বলি, আমি জানি যে -1 টু দি পাওয়ার n এর একটা বিষয় আসবে, কারণ যখন আমার -1 যখন মান হচ্ছে 1 তখন সেটা -1 থাকবে, সো 1 এর সাথে -1 কাটাকাটি হয়ে 0 হবে। তারপর যখন তোমার হচ্ছে -1 টু দি পাওয়ার হচ্ছে যখন এটা মান 2 হবে তখন সেটা +1 হবে, তো 1 এর সাথে যোগ হয়ে তোমার 2 হবে, 2 কে 2 দিয়ে ভাগ করে তোমার 1 হবে। আবার যখন এটা মান যখন 3 হবে তখন তোমার এখানে কত আসবে, -1 টু দি পাওয়ার হচ্ছে 1 - 1/2 কত আসে 0/2, অতএব এই তৃতীয় পদের মান কত 0। আবার ধরো এটা যখন মান আসছে তোমার 1 - 1, এটা মান হচ্ছে তোমার হচ্ছে 4/2 সমান কত 1 + 1/2, অতএব আবার কত 1। তার মানে দেখো তুমি 1 2 3 একদম তোমার কি স্টেপ বাই স্টেপ আসতেছে, রাইট? তো খুবই ইজিলি কিন্তু তোমার স্টেপ বাই স্টেপ আসতেছে, এন্ড তুমি এখানে পুরোটা মিলাতে পারতেছো। আর আমার সাজেশন থাকবে যে এরকম কিছু কিছু খুবই ইম্পর্টেন্ট যে অনুক্রমগুলো আছে এগুলো তুমি খুবই ভালো মতো মুখস্থই করে ফেলো, মুখস্থ না করে এগুলো রাখো না, মুখস্থ করলে খুবই ভালো মতো তুমি ইনকর্পোরেট করতে পারবা, ঠিক আছে? তোমাকে মনে থাকবে, কারণ এগুলোই সবচেয়ে বেশি পরিমাণ অনুক্রমগুলো আসে। আর আমার যেমন দেখে আমি বুঝতে পারছি যে 0 1 আছে, তার মানে এরকম টাইপের কিছুটা আসবে। আমি হয়তো প্রথমে 2 ভাগ দেওয়াটা বুঝতে পারি নাই, বাট আমি যখন আবার খেয়াল করছি যে এই যে যেহেতু এখানে 1 আসতেছে আর আমার হিসেবে আসতেছে 2, তার মানে যদি 2 দিয়ে এটা ভাগ দিতে তাহলে তোমার 1 চলে আসতেছে, তাই না? আচ্ছা চলে পরেরটা করি। পরেরটা যদি করতে যাই, পরেরটা কিভাবে করব, পরেরটা দেখো, প্রত্যেকটার নিচে কিন্তু প্রায় 2 আছে, 2 2, তাই না? 2 2 করে আসে না? আচ্ছা উপরে দেখো এটার উপর আছে 1, তার মানে কি এটা n, তাই না? এটার n কি, এটার n হচ্ছে 1, এর পরেরটার n কি, পরেরটার n হচ্ছে 2, তারপরটার n কি, পরেরটার n হচ্ছে 3, তারপরটার n কি, n হওয়ার কথা 4, তারপরটার n কি, n = 5। তাহলে আমি দেখতেছি যে প্রথম তৃতীয় আর পঞ্চমটা দেখে যে ওই ভগ্নাংশের উপরে তোমার n আছে, অবশ্যই n আছে, কারণ 1 2 3 4 5 নাহলে এতগুলো মিলতো না, অবশ্যই n আছে উপরে, ঠিক আছে? এখন নিচে কি আছে এটা আমাদের দেখতে হবে, নিচে দেখো 2, এটা তো নিচে 2, তার মানে যদি নিচে 2 হয়, এখন এটা কি আমার সাধারণ পদ কিনা আমাদের একটু হিসাব করে দেখতে হবে। দেখো প্রথম পদ যদি হয় তাহলে হাফ, দ্বিতীয় পদ যদি হয় তাহলে কি 2/2 = কত 1, তৃতীয় পদ যদি হয় 3/2, চতুর্থ পদ যদি হয় 4/2 = কত তোমার হচ্ছে 2, আবার পঞ্চম পদ যদি হয় 5/2, পঞ্চম পদ 5/2। তার মানে দেখছো প্রত্যেকটা পদ তো মিলে গেছে, তার মানে কি তোমার অবশ্যই সাধারণ পদ এইটাই, তার মানে এখানে সাধারণ পদটা কি হবে, সাধারণ পদটা হবে n/2। বুঝতে পারছো? খুবই ইজি কিন্তু অ্যাকচুয়ালি, এমন কিছুই নেই। অ্যান্ড এই অনুক্রম নির্ণয় করা তোমার ডিরেক্টলি এমসিকিউতে কখনোই আসে না। তোমাকে এমসিকিউ যদি দেয় তোমার অপশন দেওয়া থাকবে, তুমি অপশন টেস্ট করে বসাতে পারবা। আবার তুমি যদি তোমার যদি হচ্ছে সাধারণ পদটা দিয়ে দেয়, তোমাকে দিয়ে বলবে যে এটার এনতম পদ কত, বা এই সাধারণ পদে ধরো এই যে প্রথমটার মতো যে এইটার n 5তম পদ কত, এরকম টাইপের জিনিসপাতি বেশি দিবে, ওকে? আর এরকম যদি দিয়ে দেয় তোমাকে একটু চিন্তা করতে হবে, কিছু কিছু কমন জিনিসপাতি আছে এগুলো দেখতে হবে, আর তোমাকে একটা প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে। তুমি তো এনএম মানগুলো অলরেডি জানোই, সো এনএম মানগুলো জেনে তোমাকে প্যাটার্নটা যদি একটু তুমি টাইম নিয়ে যদি একটু অবজার্ভ করতে পারো তুমি ইজিলি পারবা। আচ্ছা সো দেখো 3 নাম্বারটা যদি আসি, যে অনুক্রমটির প্রথম 20টি পদের সমষ্টি কত। এখন এটা কারণ কি, এভাবে তুমি কোনো ম্যাথ করি নেই, বেসিক্যালি এই অনুক্রমে তোমার হচ্ছে কয়েকটা পদ বসে তোমার একটা ধারা বানাইতে হবে, সেই ধারা তুমি প্রথম 20টি পদের সমষ্টি বের করবা। বুঝতে পারছো? চলো করি। যে এখানে 1 আছে, আচ্ছা দেখো এটা কি সেম আমাদের ওইটার মতোই না, তাহলে কি এটা যখন 1 বসাবা তাহলে কত আসবে 1 - 1/2, তাহলে আসবে কত n = 1 যখন, তখন আসবে 1, n = 2 যখন, তখন দেখবা আসবে 1 - 1/2 = 0, আবার n = 3 যখন, তখন আসবে কত 1 + 1/2 = হচ্ছে 1। তার মানে কি আমি যদি ধারাটা লিখতে চাই, ধারাটা আসবে এরকম 1 + 0 + 1 + 0 + 1 ... ঠিক আছে? আচ্ছা এখন একটা কথা বলো, প্রথম 20টি ওদের সমষ্টি চাইছে, আচ্ছা এটা কি ডিরেক্টলি গুণোত্তর ধারা তুমি বলতে পারবা? হ্যাঁ এটা কিন্তু গুণোত্তর ধারাই অলমোস্ট। তুমি যদি হচ্ছে ভাগ করে দেখো তোমার আসবে কত 8, যদি তুমি করতে যাও 0/1 = কত 0, আবার এটার ভিতরে আর করলে তোমার আবার সেম হচ্ছে 0/1 = 0, কিন্তু তুমি এখন একটা বিষয় পড়বা, তুমি যদি এইটার ভিতরে আর বের করতে যাইতা তাহলে কত চলে আসবে 1/0 = কত ইনফিনিটি। তাহলে তোমার কি তুমি একদম ডিরেক্টলি গুণোত্তর ধারাটাকে বলতে পারতেছো না, তুমি এটাকে ডিরেক্টলি কি গুণোত্তর ধারা বলার মতো অবস্থা নাই। চলো ধারাটা আবার লিখি। তোমাকে এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে 1 + 0 1 + 0 1 + 0 এই যে ধারাটা আছে, এই ধারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গুণোত্তর ধারার একদম টিপিক্যাল গুণোত্তর ধারা বাদে 1 + 0 1 + 0 1 + 0 অথবা 1 - 1, আচ্ছা ওয়েট
-1 2 তারপরে +1 মাইনাস, হ্যাঁ ঠিক আছে ওকে। তো 1 -1 +1 -1 +1 -1 প্লাস ডট 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 ডট, এরকম টাইপের ধারা। এই দুটো ধারা হচ্ছে তোমার নর্মাল গুণোত্তর ধারা বাদে এই দুটো ধারা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এখানে তোমাকে কি চাইতে পারে, তোমার কাছ থেকে এইখান থেকে n তম পদ চাইতে পারে আর n পদের সমষ্টি চাইতে পারে। ঠিক আছে, n তম পদ চাইতে পারে আর n তম পদের সমষ্টি চাইতে পারে। এখন তুমি কিভাবে নির্ণয় করবা, তুমি দেখো এখানে প্রত্যেকটা জোড় সংখ্যা হচ্ছে জোড় 0, তাই না? তুমি 1 + 0 1 + 0, এখানে 1 তারপর আবার কি 0ই হবে, তার মানে কি প্রত্যেকটা জোড় সংখ্যা জোড়। তাহলে আমার এখানে কি চাইছিল 20, 20 কি একটা জোড় সংখ্যা না? 20 কি একটা জোড় সংখ্যা না? তাহলে এই 20টি পদের সমষ্টি কত হবে? তাহলে 20তম পদ কি হবে এটাকে বলো। 20তম পদ হবে কত? 0, তাই না? 20তম পদ হবে 100% 0। আবার দেখো এখানে যদি আসি, এই যে এটা আরেকটা ধারা, এখানে তোমার প্রথম পদটা কত 1, দ্বিতীয় পদটা কত -1, তৃতীয় পদটা কত 1, চতুর্থ পদটা কত -1। তার মানে এখান থেকে আমি বুঝতেছি যে জোড় পদটা হচ্ছে -1 আর বিজোড় পদটা হচ্ছে +1। এই ট্রেন্ডটা কিন্তু পুরো টাইম ধরে মেনটেন করতেছে, তাই তো? আচ্ছা, এখন দেখো এই ধারার যদি আমাকে 20টি পদের সমষ্টি নির্ণয় করে, তুমি তো দেখতেছো প্রথম দুটো পদের সমষ্টি কত 1, পরের দুটো পদের সমষ্টি কত 1, তার মানে কি 4টা পদের সমষ্টি 2, তার মানে 20টি পদের সমষ্টি কত, 20কে 2 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 10। তো এখানে আনসার কত হবে? আনসারটা হবে কত 10। বুঝতে পারছো? তুমি দেখো, তুমি এখানে দেখো প্রত্যেকটা জোড় জোড় আছে না, একটা জোড়ে একটা 1 আর একটা কি 0, একটা জোড়ে একটা 1 আর একটা কি 0। তার মানে কি এই 20টা যদি পদ তুমি নাও, 20টা পদের ভিতর কি এরকম 1 + 0 +1 + 0 এরকম কি 10টা জোড় থাকবে না? এই 10টা জোড় আর এই 10টা জোড়ে প্রত্যেকটার যোগফল কত হবে? এক একটা যোগফল হবে 1 1 করে। তাহলে 10 × 1 = কি তোমার 10 যোগফল আসার কথা না? তো তোমার 10 যোগফল এসে গেছে। আচ্ছা, এখন এই যে ধারাটা দেওয়া আছে 1 - 1 +1 -1 +1 -1, এই ধারাটার পদ কি হবে? এই ধারাটা তুমি যদি দেখো প্রথম দুই পদের সমষ্টি কত 0, পরের দুই পদের সমষ্টি কত 0। এর জন্য এই ধারাটার যদি তুমি জোড়ের যদি সমষ্টি বের করতে চাও, ধরো জোড় সমষ্টি, এই ধারাটা যদি তুমি সমষ্টি বের করতে চাও, তোমার জোড় পদের সমষ্টি হবে হচ্ছে 0, বিজোড় পদের সমষ্টি হবে +1। কেন আমি বলতেছি, বিজোড় পদের সমষ্টি হবে +1। কেন হবে দেখো, প্রথম দুইটা এই যে জোড় পদ 1 - 1 কাটাকাটি করে বাদ চলে গেছে, 1 - 1 কাটাকাটি বাদ চলে গেছে। কিন্তু তৃতীয় পদে তুমি ধরতা তাহলে কি হইতো 1 - 1 +1, তার মানে কি এই যে একটা 1 বেরিয়ে থাকতো আর এটা কাটাকাটি হয়ে যেত। তার মানে তৃতীয় পদ যেটা ছিল ওটা ও নিজে হতো সমষ্টি, তার মানে কি +1। আবার ধর পঞ্চম পদ যদি বের করতো তাহলে কি 1 - 1 +1 -1 +1, এই দুটো কাটাকাটি হয়ে যেত, খালি থাকতো। তার মানে কি এইরকম ওই যে 1 - 1 +1 -1 +1 -1 এরকম ধারার অলওয়েজ হচ্ছে তোমার জোড় সমষ্টি হচ্ছে 0 আর বিজোড় সমষ্টি কি +1। এটা তোমার অনেক সময় উল্টাও আসতে পারে, ধরো -1 +1 -1 +1 -1 +1 এরকম করে তোমার ধারাটা আসতে পারে। এরকম ক্ষেত্রে তোমার জাস্ট বুঝতে হবে যে প্রথম দুইটা সমষ্টি 0 আর 3 নাম্বারটা তোমার যেটা থাকবে সেটাই কি তোমার হচ্ছে সমষ্টি হবে, তাই তো? সো এরকম কিছু কিছু ধারা, এই যে এই কয়েকটা ধারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ধারাগুলো তুমি যদি একটা আইডেন্টিফাই করে রাখো, এগুলো যদি ভালো মতো পড়ো তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যার কথা না। দেখো এই পেজটা একটু দেখে রাখো সবাই। আচ্ছা, সবাই দেখে বলছো। এখন আসো যে আমরা আবার একটা সাধারণ পদ নির্ণয় করব। এখন কি আছে আমাদের কাছে, অপশনগুলো কি দেওয়া আছে, তাই না? আমরা কি করব, আমরা দেখব এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আমরা কি করব, আমরা প্রত্যেকটাতে 3 n এর মান 3 আর 4 বসায় দেখব যে এটা কি, আচ্ছা 3 আর 4 বসায় দেখার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে তোমার ধরো 1 আর 3 বসায় দেখব। যদি এই 1 আর 3 বসায় কোন একটা অপশন থেকে এইটার এটা পেয়ে যাই, তাহলে আমাদের সেটাই আনসার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলে ক্যালকুলেটরে বসাও। ক্যালকুলেটরে এই 5 এর n এর মানটা হচ্ছে তোমার এই যে n এর মানটা তুমি চেঞ্জ করবা, n এর মানে তুমি জাস্ট হচ্ছে 1 2 3 এরকম করে বসাবা। চলো যদি বসাই তোমার কত আসে। আজকে আসলে ক্যালকুলেটর বোর্ডে নাই, খুবই সরি, কিন্তু ইনশাল্লাহ কোনো প্যারা হবে না। চলো করি তাহলে। 1 5 হচ্ছে তোমার x, 5 হচ্ছে তোমার x, হ্যাঁ -2। ওকে, তাহলে ধরো ক্যালকুলেটর করব 1, 1 এ আসছে তোমার হচ্ছে 1/3, হ্যাঁ 1/3 আসছে। আচ্ছা,
এরপর তোমার হচ্ছে তুমি যদি হচ্ছে এখানে 3 বসাও, তাহলে 3 বসালে তোমার আসতেছে হচ্ছে 3 বসালে আসতেছে হচ্ছে এইটা আসতেছে না, এইটা আসতেছে না ফর শিওর। তার মানে তোমার এটা বাদ, আনসার বাদ। আচ্ছা, এটা ক্যালকুলেটর একটু বেশি দেরি হচ্ছে, হাতেই করি চলো। তাহলে 1/5 - 2 সমান সমান কত? 1/3। তারপর তোমার যেখানে 3 বসাতে, 3 5 15, 15 - 2 কত হচ্ছে 13, তাহলে কত আসে? 1/13। বাট দেখো এই উপরে 1 চলে আসছে, 3 কি আসছে? 3 তো আসে নাই, তার মানে তো হইলো না, তার মানে তো হলো না, আমার এটা তো হইলো না, আমার তো উপরে 3 লাগবে। ওকে, তাহলে এখানে এটা আসো, এটা কিন্তু হয়ে যাবে আমার কাজ, কেন জানো? এই উপরে n এর মান কত? 1, নিচে কত? 5 এর - 2 কত? এই যে 5 - 2, তার মানে কত? 3। আবার দেখো 3 নম্বর পদ যখন যাবো তার উপরে কত? 3, আর নিচে কত? নিচে হচ্ছে আবার হচ্ছে তোমার সেই 13। তার মানে কি এটা মিলে গেছে, এটাও মিলে গেছে, এরকম দুইটা মিলে গেলে অবশ্যই সেটা আনসার, এত পেইন নেওয়ার দরকার নেই, ওটা আনসার মোটামুটি হবে শিওর। ঠিক আছে, চলো আসো, তাহলে আমরা ম্যাক্সিমাম হাতেই করবো, ক্যালকুলেটর যেহেতু নাই আমাদের প্যারা নাই। বোর্ডে নিলে আমি তোমাদের দেখাই দিতাম, হাতে ক্যালকুলেশন করতে গেলে তোমাদের যেহেতু আমি দেখাইতে পারতেছি আমার কষ্ট লাগতেছে, তোমাদের যেহেতু দেখাবো, যে হিসাবগুলো দেখানো দরকার সেগুলো আমি মুখেই করবো, একদম হাতে হাতে করে দেখাবো। ওকে, চলো তাহলে আজকে আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। এটা তোমার আনসার, তুমি জাস্ট হচ্ছে প্রথম পদটা দেখবা, ফার্স্ট পদ আর হচ্ছে থার্ড পদ, ফার্স্ট পদ আর থার্ড পদ দেখলে অবশ্যই তোমার মিলে যাবে, এমন মানে তুমি ওই দুইটা যে অপশনটা মিলবে ওটা তুমি দাও, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার আসি যে ধারাটির 12তম পদ কত, তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। দেখো এটা গুণোত্তর ধারা, 6কে তুমি 2 দ্বারা ভাগ করে তুমি 3 পাইছো, 3কে 2 দ্বারা ভাগ করে তুমি 3/2 পাইছো, তাই না? আচ্ছা, তাহলে এখানে প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 6, আর কি? আর হচ্ছে তোমার দ্বিতীয় পদ বা প্রথম পদ, তার মানে কি তোমার হাফ। তাহলে তোমার এখন 12তম পদ কোনটা? 12তম পদ তোমার হচ্ছে n তম পদের সূত্র দিতে হবে। n তম পদ কি? n তম পদের সূত্রটা হচ্ছে ar⁴n - 1। n কত? n হচ্ছে 6, আর কত? আর হচ্ছে হাফ, আর আমাদের কততম পদ লাগবে? 12তম পদ, তাহলে 12 - 1, কত আসে? 6 × ½ ⁻11। এটা তুমি হচ্ছে ক্যালকুলেট করতে পারো, ক্যালকুলেটার জাস্ট বসাবা, ক্যালকুলেটার বসায় তোমার কত আসে? 6 × 1/2 হচ্ছে 11। তোমার আনসারটা আসছে হচ্ছে 1 বাই, হ্যাঁ আনসারটা আসছে 6/2048। দেখো এখানে আনসারটা আসছে কিনা। আচ্ছা না, তাহলে এখানটা অন্যভাবে দিছে, এখানে কীভাবে দিচ্ছে আমি বলি। তোমার এই যে নিচে যে 2048 আছে না, এইটা বেসিক্যালি হচ্ছে 2^11, আর উপরে যে 6 আছে, 6টা কি 6, তাহলে 6/2^11। এখন দেখো 6/2^11 কিন্তু কোনো অপশনে নাই, আছে? নাই। তুমি এটা কীভাবে করবা? তোমার এই যে 6 আছে, 6টা কি 3 × 2/2^11 লেখা যায় না? আচ্ছা, আর উপরে যে তোমরা তো সূচক করছো সবাই, তাই না? তাহলে 3 × 2, আচ্ছা 2 এর উপর কিছু না থাকলে 1 আছে, আর নিচে কি -11, তার মানে কত আসে? 3 × 2^-10। আবার এটাকে তুমি আরো যদি প্রকাশ করে দাও, তাহলে 2^10। আনসার কত? 3/2^10। এই যে এটা হচ্ছে আনসার, বুঝতে পারছো? ইজি, এটাও আনসার, এটাও আনসার। আমি খেয়াল করি না যেটা কিভাবে দেওয়া ছিল, তোমার যেভাবে দেওয়া ছিল তুমি সেভাবে যাবা। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ক্যালকুলেটর ডিরেক্টলি অনেক সময় এমসিকিউ এরকম দিয়ে দেয়, বাট তাছাড়া তোমার রিটেনে তোমার আসলে এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি রিটেনে পাওয়ার সহই রেখে দিবা। রিটেনের ক্ষেত্রে তোমার আমি রিটেন তো করে দিব, সমস্যা নেই। সো রিটেনে কি করবা তুমি? রিটেনে তুমি পাওয়ার সহই রেখে দিবা, তোমার অ্যাকচুয়ালি ওরকম ক্যালকুলেটর দিয়ে বসে বসে করার দরকার নেই। ওকে, আচ্ছা চলো এ পরেরটায় যাই। এ পরেরটায় গেলে তোমার কি আসে? 3 + 3 3 + 3/√2 + 3/2 + 3/2√2, এটা অসীম ধারা। আচ্ছা অসীম ধারা মানে এখন আমরা করি নাই, কিন্তু এখানে অসীম ধারা আসলে এটা হইলেও কোনো কাজ নাই আমাদের। আমাদের বলছে কি অষ্টম পদটা নির্ণয় করো, তার মানে কি আমরা সেই আবার এআর এর নিয়মে চলে যাবো। কেন বলো? দেখো 3, তারপর কি 3/√2, তারপর কি 3/2, তারপর 3/2√2। দেখো তুমি এটা অবশ্যই তোমার একটা গুণোত্তর ধারা হবে, তোমার যদি কোনো সন্দেহ থাকে যেটা গুণোত্তর ধারা কিনা, তুমি একটু একটা কাজ করবা, তুমি এই যে দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করবা, তাহলে 3/√2/3, এটা তুমি করে পাবো কত জানো? 1/√2। আবার তুমি যে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করবা, তাহলে 3/2/3/√2, এটা করে তুমি কত পাবে জানো? 1/√2। দেখো তুমি দুই ক্ষেত্রে কি ওই যে যত দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে কি এখানে 1/√2 দিয়ে ভাগ করা হয়েছে বা গুণ করা হয়েছে 1/√2 দিয়ে, আবার এখানেও কি সেম 1/√2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এটা কি তোমার আলটিমেটলি সেই আর, তাই তো? সো তুমি যেহেতু এখানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ করছো, সো এখানে আর কত? আর হচ্ছে
3/√2 ভাগ 3, অতএব 1/√2। আচ্ছা, এ কত? এ হচ্ছে তোমার 3। তার মানে এই ধারাটি অষ্টম পদ কত? আমরা কি জানি অষ্টম পদ নির্ণয়ের সূত্র কি? a8, এটার সূত্র কি? a টু দি পাওয়ার r n - 1, n এর জায়গায় কত বসবে? 8 - 1। এর মান কত? এর মান হচ্ছে 3। আর এর মান কত? আর এর মান হচ্ছে √2, আর পাওয়ার কত? 8 - 1, অতএব কত আসবে? 3 × 1/√2 টু দি পাওয়ার 7। পাওয়ারটা কিরকম করে? এই দেখো, এবার কিন্তু একবার ক্যালকুলেটার মতো করে দেওয়া আছে। কারণ এখন তুমি ক্যালকুলেটার বসাও, সমস্যা নেই। এখন তোমার ক্যালকুলেটার বসালে কি আসবে? চলো দেখি। আসে হচ্ছে 3 × 1/√2 টু দি পাওয়ার 7। তোমার আসছে হচ্ছে ওয়েট, হ্যাঁ আচ্ছা, তাহলে আসছে হচ্ছে তোমার 6 হলে আসতো 2³ 2³ হলে আসতো 8। হ্যাঁ, 3/8√2। এই দেখো আনসার কোনটা? আনসার হচ্ছে 3/8√2। আনসার কোনটা? আনসার হচ্ছে 3/8√2, তাই তো? আচ্ছা, এবার দেখাও। এবার আগালে তোমার পরে কি আসে? পরের ম্যাথটা কি আছে? এই যে কোনো ধারার n তম পদ যদি এইটা হয়, তাহলে তোমার 11তম পদ নির্ণয় করো বা 20তম পদ নির্ণয় করো। খুবই ইজি না? কি করবা? আমি যে কোনো একটা করাই দিব। আমি তোমাদের ধরো হচ্ছে এই 20 নম্বরটা তোমাদের এলিজিবল থাকলো, আমি তোমাদের 11 নম্বর করাই দিচ্ছি। 11 নম্বর কীভাবে করবা? তুমি 2 নিবা, -1 টু দি পাওয়ার কত? পাওয়ার হবে 11, ভাগ কত? 2। তুমি এখন কি জাস্ট নর্মাল হিসাব করে বসাই দিবা। -1 পাওয়ার 11 মানে কত? ওটা -1ই থাকবে, তাই তো? তাহলে -1 ভাগ কত? 2। অতএব কি -1 +1, অতএব হচ্ছে 3/2। এটা কি তা তোমার আনসার, রাইট? আর এটা তুমি করে দেখবে আনসার কি আসে। আনসারটা তুমি কমেন্ট করবা, আমি বলে দেবো ঠিক না ভুল আছে। এই যে নাম্বার দেখে বলবা, নাম্বার দিয়ে দিচ্ছি ভাই, ঠিক আছে? চলো পরেরটা যে পরেরটা কি আছে? কোনো একটা অনুক্রমের জন্য, এটা আসলে ধারার ম্যাথ না, এটা আসলে একটা সূচকের ম্যাথ, কিন্তু এটা দিয়ে দিছে যে কোনো একটা অনুক্রমের জন্য n তম পদ যদি un = 1/n হয় এবং un যদি লেস দেন 5 টু দি পাওয়ার 1 - 5 টু দি পাওয়ার 3 হয়, তাহলে নিচে কোনটি সঠিক? বেসিক্যালি এই যে ফ্রেজিংটা দেওয়া আছে না, যে un ইজ লেস দেন 1 - 5 টু দি পাওয়ার -3। এখন কথা বলো, 1/5³ তোমরা যারা সূচক করছো, সূচক অবশ্যই করা থাকা উচিত। এটাকে কি চাইলে 5/3 লেখা যায় না? লেখা যায় কিনা? লেখা যায় তো। 5/3 মানে তো এটাই বোঝায় যে 1/5³ নাকি? সো এই যে তোমার যে 1/5/3 আছে, 1/5/3 আছে, এটাকে কি চাইলে এভাবে লেখা যায় না যে 1/1/5³? আর আমরা কি জানি যে নিচে যে যদি ভাগ হয় কখনো, তাহলে ওই পরেরটা উল্টে যায়, তাহলে 5³/1। আনসার কত? 5/3। চাইলেই এই যে ভগ্নাংশটা ছিল, এটাকে আমরা চাইলে যেহেতু এটা নিচে 5/3 ছিল, ওটাকে চাইলে আমরা উপরে এনে 5³ লিখে দিতে পারি। আর দেখো ইন দ্যাট কেস এইটা ডিরেক্টলি তোমার আনসার হয়ে যায়। আনসার হয়ে যায় কোনটা? আনসার হয়ে যায় ডিরেক্টলি এইটা, আর কিছু কিন্তু চেঞ্জ হয় না। এটা বেসিক্যালি একটা অসমতা ম্যাথ। অসমতা ইনশাআল্লাহ তোমাদের খুব দ্রুতই পড়ায় ফেলবো। তো অসমতা কিন্তু তোমার হচ্ছে এই ডিরেক্টলি এই ম্যাথ, মানে এটা ডিরেক্টলি অসমতার একটা ম্যাথ। অসমতা তোমার কোনো কনফিউশন ফিল করতেছো কিনা সেটা জাজ করার জন্য তোমার ম্যাথটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বাট যেহেতু অনুক্রম ওয়ার্ডটা ইউজ করছে, তাই ভালো এখানে নিয়ে আসি। ওকে, চলো যাই। যে কোন ধারার n-তম পদ এত হলে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এটাও সেই গুণোত্তর ধারায়, তোমাকে গুণোত্তর ধারা নির্ণয় করতে হবে। গুণোত্তর ধারা নির্ণয় করে, তারপর গুণোত্তর ধারার সমষ্টির সূত্র ব্যবহার করে তোমাকে হচ্ছে এটা সমষ্টির সূত্র বের করতে হবে। ওকে, চলো করা যাক। তাহলে কি আছে? ধরো প্রথম পদ n = 1, n = 1। এটা কিভাবে করব? যে 2 - -1 টু দি পাওয়ার 1/2 কি আসবে আমি বলি। এখানে আসবে হচ্ছে এই -1 টু দি পাওয়ার 1, তার মানে -1 -1 তাহলে কত? 2 + 1/2, অতএব প্রথম পদে আসবে 3/2। তাহলে n = 2, এটা আসলে কত হবে? 2 - -1 2। এখানে কত আসবে জানো? 2 মাইনাস হচ্ছে +1 হয়ে যাবে, 2 - 1 এখানে আসবে হাফ। আচ্ছা, তাহলে এই পরেরটা কত আসবে? 3। 3তে আসবে তোমার হচ্ছে 2 - -1³/2। এখানে কত আসবে? তোমার হচ্ছে -1³, তার মানে এখানে আসবে আবার -1ই থাকবে, -1 প্লাস, আবার এখানে আসবে 3/2। আচ্ছা, তাহলে এটাও আসলে একটা গুণোত্তর ধারা হচ্ছে না। এটাও কি হচ্ছে? এটাও তোমার কিছু কিছু ধারা দেখাইলাম না, ওরকম টাইপের হয়ে যাচ্ছে। 3/2 প্লাস হাফ। আচ্ছা, মাইনাস চিহ্নর কোনো বিষয় আছে? চিহ্নর কোনো বিষয় নেই। 3/2 প্লাস হাফ প্লাস ডট 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 ডট। তার মানে দেখো যে 10টি পদে তোমার জোড়া জোড়া হচ্ছে একই সিমিলার জোড়া, তার মানে কি এক জোড়া সমষ্টি কত?
3/2 প্লাস 1/2 কত আসে তোমার হচ্ছে 2/4 আসে। কোথায় আসে কত 2, তাহলে এক জোড়া থেকে আনসার আসে 2। এরকম কয়টা 10টার ভিতরে কয়টা জোড়া আছে 5 জোড়া। তাহলে সমষ্টি কত হবে সমষ্টি হবে 2 × 5, অতএব আনসার কত হবে আনসার হবে 10। তো আনসার হবে কত আনসার হবে 10। ঠিক আছে ওকে বুঝতে পারছো। আচ্ছা যাই আগে অনন্ত গুণিত ধারার ক্ষেত্রে এটা শর্ত, এইটা বেসিক্যালি এখনো পড়াই নাই, এই যে একটু পরেই পড়াবো অসীমতক সমষ্টির শর্ত, তখন সেটা ওই এইটার সমাধান করতেছি তখন। ঠিক আছে আচ্ছা এবার আসি 3x + 1 টু দি পাওয়ার -1 এর যে গুণিত ধারা হলে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। এই যে এরকম করে লেখা এটাকে একটু সুন্দরভাবে লিখবা যে 1/3x + 1 ভগ্নাংশ করে জাস্ট 1/3x + 1 হোল স্কোয়ার। এবার এখানে লিখবা 1/3x + 1 হোল কিউব ডট 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 ডট। আচ্ছা এখন তোমাকে বলছে যে 7টা পদের সমষ্টি নির্ণয় করো। কখন নির্ণয় করো যখন x = 2/3। তার মানে কি তোমার হচ্ছে x এর মানটাকে বসায় ফেলতে হবে। তাহলে কি 3 × 2/3 + 1 প্লাস y 3 × 2/3 + 1 হোল স্কোয়ার প্লাস 3 × 2/3 + 1 হোল স্কোয়ার প্লাস ডট 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 ডট। আচ্ছা এখন দেখো 3/3 কেটে যায় তাহলে কত 2 + 1 তাহলে কি 1/3, এখানে আসবে কত 1/3 স্কোয়ার, এখানে আসবে কত 1/3 কিউব ডট 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 ডট। আচ্ছা চলো এটা পেজ করি। হ্যাঁ এবার যদি আসি এখন দেখো তোমাকে বলছে কি 7টা পদের সমষ্টি নির্ণয় করতে, তার মানে কি আমার প্রথম পদটাকে নির্ণয় করতে হবে। প্রথম পদ হচ্ছে তোমার 1/3 আর হচ্ছে তোমার 1/3² / 1/3 তোমার আসবে কত জানো ভাগ করে দেখবা ক্যালকুলেটরে আসে 1/3। তার মানে কি তুমি এ পেয়ে গেছো আর পেয়ে গেছো। এখন তোমাকে বলছে কি 7টা পদের সমষ্টি নির্ণয় করতে। আচ্ছা এখন তুমি বলো তোমার কি এটা বুঝতে পারছো তো এটা হচ্ছে তোমার একটা গুণিত ধারা, কারণ দেখো 1/3 কে তুমি যদি 1/3 দিয়ে গুণ দাও তখন তুমি 1/3² পাবা, আর 1/3² কে তুমি যদি 1/3 দিয়ে গুণ দাও তাহলে কি তুমি 1/3³ পাবা। তার মানে কি আর কি অবশ্যই আরই হচ্ছে সাধারণ অনুপাত। আচ্ছা এখন তোমার সমষ্টি সূত্র গুণোত্তর ধারার সমষ্টি, গুণোত্তর ধারার সমষ্টি, গুণোত্তর ধারার সমষ্টি তুমি কিভাবে পাবা তোমাকে দেখতে হবে যে আর এর মানটা কি 1-এর থেকে ছোট নাকি আর এর মানটা 1-এর থেকে বড়। দেখো আর এর মান আমি কত পাইছি 1/3, তার মানে কি আর এর মান অবশ্যই 1-এর থেকে ছোট। এটার জন্য সূত্রটা কি এটার জন্য তোমার হচ্ছে n তম পদের সূত্রটা হচ্ছে a × 1 - r⁴ n/1 - r। তাহলে কি আমরা এই সূত্রেই যাব। তাহলে আমাদের এর মান কত বলেছে 1/3 আর এইদিকে কত বলে দিচ্ছে 1/3 n। n কত আমাকে তো বলে দিচ্ছে এটা 7 পদের সমষ্টি, তার মানে কত আমার এখানে কত বসবে আমরা 7 পদের সমষ্টি বের করব, তার মানে এখানে কত বসবে 7 আর হচ্ছে 1 - 1/3। আচ্ছা এখন দেখো তুমি 1/3/1 - 1/3⁴ জাস্ট নর্মালি আমি পাওয়ারটা নিয়ে চলে আসছি আর কিছু করিনি, কোনো বিয়োগ টিয়োগ কিছু বা পাওয়ার ক্যালকুলেশন করিনি। এখানে তুমি জাস্ট নর্মালি বিয়োগ করো তাহলে কি 3 - 1/3। তুমি এখানে আবার একটা যাও তুমি। আচ্ছা তুমি এখন আসলে দেখবা যে উপরে 1/3 আছে আর এখানে তোমার কি তুমি যদি লসাগু করো তাহলে 3⁴ - 1/3⁴ আর নিচে তোমার চলে আসছে 2/3। তো তুমি যখন দেখবা একটু উল্টায় ফেলবা যে নিচেরটাকে যখন উল্টাবা যে 3⁴ - 1/3⁴ ইন্টু 3/2 তখন তোমার এটা কেটে যাবে, তা তোমার আলটিমেট আনসারটা আসবে যে ½ × 3⁴ - 1/3⁴। এটা তোমার হচ্ছে প্রপারলি আনসার। এটা আসলে রিটেনের 4 মার্কের ম্যাথ, 4 মার্কের ম্যাথ। এটা কোথায় আসে জানো এটা হচ্ছে খ নাম্বারে, খ নঙ্গে এই ম্যাথটা অসীম ধারা থেকে আসে। তোমাদের স্কুলে যদি এখন কোনো পরীক্ষা বাকি থাকে বা যদি ক্লাস 9-এ কেউ এখন দেখে থাকো এই ম্যাথটা তোমাদের আসবে। এখন তোমরা আমাকে বলবা যে স্যার এইটা কিভাবে দিলেন, মানে এটা তো আপনি ক্যালকুলেটর এখানে বসে দিতে পারতেন, বাট ক্যালকুলেটারে 3⁴ এটা একটা অনেক বড় সংখ্যা হবে। আবার অনেক সময় তোমার 7-এর জায়গায় 3⁴49ও করা রাখতে পারে। এটা আসলে ফিজিবল কিছু না। তোমাকে অবশ্যই কি করতে হবে এরকম পাওয়ার টাওয়ার দিয়ে রেখে দেওয়া শিখতে হবে। দেখো আমি কিছুই করি না, পাওয়ার যেটা ছিল ওটাই রেখে দিছি, পুরো টাইম ওখানে রেখে দিছি, পাওয়ারকে আমি ধরেই নাই। a² আমরা যেমন অনেক সময় বীজগণিতের সময় এক্স এর পাওয়ার রেখে দিই না যে x⁴, ওরকম আমি এরকম একটা চলকটাকে ভেবে নিছি, আমি পুরাটা ধরে ওই কাজই করছি, পাওয়ারটাকে পাওয়ারের জায়গায় রেখে দিছি। আমি জাস্ট নর্মাল কাজ করে তুমি এটা আনসার হিসেবে দিয়ে দিবা। আর বিলিভ মি স্যাররা এই আনসার দেখলে
খুশি হবে। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে একটা ভুগিযোগী আনসার দিয়ে দাও, মানে মিলবে, বাট ওটা দেখে স্যাররা খুশি হবে না, এটা দেখে স্যাররা খুশি হবে। বিলিভ মি, তোমার থেকে বেশি দূরে আসছি, এখন বইটা পড়াশোনা করতেছি, আমি জানি স্যাররা কিছু খুশি হয়, এটা দেখলে বেশি খুশি হবে। সো এই সিস্টেমটার সাথে একটু ইউজ টু হওয়ার চেষ্টা করো, ওকে? আচ্ছা, এবার আসি যে সাধারণ পদ এত হলে এর অনুক্রম কোনটি। ওকে, অনুক্রম কোনটি আমাকে সাধারণ পদ বলে দিছে, তার মানে কি অনুক্রম বের করতে গেলে আমার n সমান সমান 1 বসানো লাগবে। তাহলে কি 2 × 1 - 1 বাই পাই, তা কত আসে 1 বাই পাই। আচ্ছা, n সমান সমান 2 বসাইলে 2 × 2 - 1 বাই পাই কত আসে 4 - 1 তো 3 বাই পাই। n সমান সমান 3 বসাইলে 2 × 3 - 1 বাই পাই আর কত 6 6 - 1 5 বাই পাই। তোমার যদি কখনো অনুক্রম নির্ণয় করতে বলে 3টা পদ বের করলে ইনাফ। তাহলে তুমি অনুক্রমটা কি লিখে দেবা 1 বাই পাই, 3 বাই পাই, 5 বাই পাই, ডট 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 ডট। এটা তোমার হচ্ছে অনুক্রম, এটাই হচ্ছে তোমার আনসার। বুঝতে পারছো? অনুক্রম কেন? অনুক্রম হচ্ছে তোমার কমা কমা দিয়ে আলাদা করা হয়েছে এই কারণে, বা অনুক্রম বলছে এই কারণে তোমার কমা কমা দিয়ে আলাদা করছি। যদি ধারা বলতো প্লাস প্লাস দিয়ে দিতাম, কোনো পার্থক্য আসতো না। ওকে, আচ্ছা, এবার আসি ওই যে অসীমতক সমষ্টি আর অসীমতক শর্ত। অসীমতক সমষ্টিটা অ্যাকচুয়ালি কি, ধরো এর ধারা 1/3 + 1/3² + 1/3³ 1/3⁴, এই ধারাটা কখনো শেষ হবে না। কখন শেষ হবে তুমি জানো না, এটা কখনোই শেষ হবে না, এটা চলতেই থাকবে, আজীবন চলবে, অসীম সময় ধরে চলবে। তার মানে কি এটা চলতেই আছে, বোর্ডেও আমি ধরাইতে পারবো না। তারপর কি আমার যদি আমি এই যে আমি যেটা রুমে আছি, স্টুডিওতে আছি, এই স্টুডিওতে জুড়ে আমি পড়া লিখি, এটা কখনো ভরবে না। তাহলে এটা কিভাবে ভরবে? তাহলে এটা সমষ্টি হিসেবে কিভাবে নির্ণয় করা সম্ভব? এটা সমষ্টি হিসেবে নির্ণয় করা সম্ভব, কারণ কি এটা বাংলা কথাটাকে বলে যাই, তারপর তোমাদের একটা ভিডিও দেখাবো। একটা অসীমতর ধারার ক্ষেত্রে, বিশেষত অসীম ঘনত্ব ধারার প্রথম n সংখ্যক পদের আংশিক সমষ্টি যদি এমন হয় যে n এর মান অসীম পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে s n এর একটি নির্দিষ্ট সসীম সংখ্যা খুব কাছাকাছি পৌঁছায়। তার মানে কি তুমি যদি ক্যালকুলেশন হাতে হাতে করতে যাও, তুমি দেখবা যে একটা সংখ্যার খুব কাছাকাছি পৌঁছাচ্ছে, সেটাই হচ্ছে তোমার অসীমতর সমষ্টি হিসেবে আমাদের বইতে ওরকম করে বলা আছে। ঠিক আছে, একটা সূত্র দিয়ে দিছে যে অসীমতর সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি = a/1 - r। তাহলে অসীমতর সমষ্টির সূত্র কি? s ইনফিনিটি = a/1 - r। কখন থাকে? যখন r এর মান হচ্ছে 1 এর থেকে ছোট, বা মডুলাস অফ r এর মান 1 থেকে ছোট। এটা মানে কি? আসতেছি, পেইন নেই, সবই করাবো, সমস্যা নেই। তার মানে কি তোমার এটা হচ্ছে অসীমতর সমষ্টির সূত্র। এখন তোমার আমি যখন বাচ্চা ছিলাম, আমি একটা জিনিস একদম বুঝতাম না যে কিভাবে তোমার অ্যাকচুয়ালি অসীমতর সমষ্টি থাকতে পারে, তোমার কোনো শেষই হবে না, এটা কেমন থাকতে পারে? তখন আমি নিজেকে আসলে বুঝতেছিলাম যে হচ্ছে আসলে এটা মনে হয় এমনি, মানে এটা কিছু কিছু থাকে না অঙ্ক বইতে, যে আসলে আমরা কিছু বুঝি না, এটা ভুগি যুগে এমনি দিয়ে রাখছে, আমরা আসলে কখনো বুঝবো না, করা লাগবে, করতেছি ওরকম। আমি আমার এসএসসি লাইফ পার করছি এটা ভেবে, বাট এসএসসি লাইফের লাস্টের দিকে একটা ভিডিও দেখলাম, এটা অ্যানিমেশন ভিডিও, ওটা দেখে বুঝলাম যে আসলে কীভাবে পসিবল। চলো তোমাদেরকে এই ভিডিওটা দেখাই। তোমাদের জন্য আজকে আমি ভিডিও রাখছি, ভিডিওতে কোনো সাউন্ড থাকবে না, কারণ তোমার কপিরাইট দিতে পারে, স্ট্রাইক দিতে পারে। এই ভিডিওটা আই হোপ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখো। আমি ভিডিওটার লিঙ্ক এমনিতে শেয়ার করে রাখবো। দেখো, একটা স্কোয়ার, এটাকে হাফ করলো, সেটাকে আবার হাফ করলো, সেটাকে আবার হাফ করলো, ওটাকে আবার হাফ করলো। দেখো এটা আবার একটু ছোটো ওই যে জুম করলো আর কি। আবার ওখানে দেখো সবকটাকে হাফ হাফ করতেছে, তোমার প্রত্যেকটা হচ্ছে আয়তকে হাফ হাফ করে তোমার হিসাবে নিয়ে আসতেছে। আর আলটিমেটলি দেখো তোমার প্রত্যেকটা মিলে কিন্তু শেষ পর্যন্ত যে 1 চলে আসছে, শেষ পর্যন্ত যে কত আসছে 1 আসছে। সো এটা একটু ভালো একটা ভিডিও দ্বারাও দেখাই। এটা দেখো, এই দেখো 1/4 + 1/4² 1/4³ 1/4⁴, এটাও কিন্তু তোমার একটা অসীমতর সমষ্টি। আচ্ছা দেখো, একটা ত্রিভুজ নিছে, ত্রিভুজের 1/4 অংশ, ত্রিভুজকে 4টা ভাগ করে ত্রিভুজের যে কোনো একটা ভাগকে নিছে। আচ্ছা, এবার দেখো সেটাকে আবার 1/4 ভাগ করছে, সেটাকে আবার 1/4 ভাগ করছে, মানে 4 ভাগ করে, প্রত্যেকটা ত্রিভুজে 4 ভাগ করে নিচ্ছে, আবার 4 ভাগ করছে। এরকম করে দেখো ওই যে একদম ছোট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো জুম করবে, এই দেখো ওটা বের করে ফেলছে। এখন প্রত্যেকটা ত্রিভুজে ওই যে আবার গুলটা দিল, দেখো ওইটার উপরে ঠিক আছে পড়ে গেল, এটা আবার ঠিক আছে পড়ে গেল, মানে কি এগুলো একটা একটা মিরর টাইপের ছিল। আচ্ছা, এখন তুমি দেখো প্রত্যেকটা আবার ওই যে ত্রিভুজ আকার চলে আসছে, আলটিমেটলি তোমার যোগফল আকারে কিন্তু এটা
এরকম করে ইজিলি যোগফল বের করা যাবে। আসলে খুব সুন্দর একটা ভিডিও ছিল, আমি ভিডিওটা পাচ্ছি না, ভিডিওটা পাইলে হইতো, খুবই জোস একটা ভিডিও ছিল, দাঁড়াও দেখি পাই কিনা এক সেকেন্ডে। আচ্ছা, মোটামুটি আই গেস বুঝছো অনেকেই, আমি হালকা একটু বুঝাই দিই যেহেতু খুব একটা ভালো ভিডিও পাইনি। ধরো একটা বর্গ, ঠিক আছে, এটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার ধরো হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এটাকে আমরা অর্ধেক করলাম, তাহলে কি আমার হচ্ছে একটা জিনিস পাইলাম। এটাকে ধরো আবার অর্ধেক করলাম, এটাকে আবার অর্ধেক করলাম, এটাকে আবার অর্ধেক করলাম, অর্ধেক করলাম, অর্ধেক করলাম, অর্ধেক করলাম, অর্ধেক করলাম। তুমি আলটিমেটলি যাই দেখবা, তুমি যদি প্রত্যেকটাকে যোগ করো, তোমার ধরো এইটার আয়তন কি চেঞ্জ হয়ে গেছে? কথা বলো, এই যে অর্ধেক করে যে আমরা এই যে এইটুকু নিছিলাম, এইটার ক্ষেত্রফল তো একই আছে না? তো এইটা তো অসীমে যাক, অসীমে যাইতেই থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু এইটার টোটালটা তো ছোট হয় নাই, ছোট হয়েছে। ধরো এটা পুরোটা ছিল 2, তাহলে এটা কত 1, তাহলে এটা কত 1, তার মানে কি এই টোটাল যোগফলটা কি চেঞ্জ হয়ে গেছে? এই যে আমি ছোট ছোট করতেই আছি, ছোট ছোট করলেও কি আলটিমেটলি কোনো সমস্যা হইতেছে? আমার তো আলটিমেটলি সব কটার যোগফল তো সেই 2ই আছে, বা এই যে এইটুকুর যোগফল তো তোমার একই আছে, চেঞ্জ তো হয় নাই, ক্ষেত্রফলের যোগফলটা তো সেমই আছে, রাইট? আমি এটা দেখে একটা স্পেশাল একটা আলাদা ভিডিও আমি বের করে তোমাদেরকে ইনশাআল্লাহ পোস্ট করার ট্রাই করবো, বাট এটা তোমার বুঝে নিবা যে ছোট হইতেছে। সো বাইরের যে তোমার হচ্ছে ক্ষেত্রফলটা আছে ওটা সেমই আছে, জাস্ট ওটার ভিতরে ছোট হইতেছে, অসীম পর্যন্ত চললেও ওটা ছোট হইতেছে। সো আলটিমেটলি সবকটা যোগফল করলে তুমি একটা নাম্বার পাবা। ওকে, ধরো এর ক্ষেত্রে এই যে 2 স্কয়ার বা 4 একক পাইতা, 4 ইউনিট পাইতা, বুঝতে পারছো? তুমি আলটিমেটলি পাবা। আচ্ছা, চলো তো এখন আমরা বুঝি যে কিভাবে সসীমত সমষ্টি নির্ণয় করতে হয়। অসীমত সমষ্টি নির্ণয় করতে হয়, অসীমত সমষ্টি অবশ্যই গুণোত্তর ধারা থাকবে আমাদের এসএসসিতে। প্রথম পদটাকে আমরা এ ধরবো, আর পরে আমরা আর বের করবো। আর আমরা কিভাবে বের করবো? আমরা আর হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ করব। এরপর তুমি দেখো এখানে আসবে 1/3, ঠিক আছে। এখন তোমার যে কাজ সেটা হচ্ছে যে এই যে আর এর মান আছে না, আর এর মানটা কি মডুলাস অফ আর লেস দেন 1 কিনা। মডুলাস অফ আর লেস দেন 1 মানে কি? এটা মানে হচ্ছে আর কি -1 থেকে বড় কিনা অ্যান্ড 1 থেকে ছোট কিনা। এই দুটো শর্তই তোমাকে একবারে দেখা লাগবে। দেখো তোমাকে দেখতে হবে যখন এই যে 1/3 আছে আর মান 1/3, 1/3 কি -1 থেকে বড় না? -1 থেকে তো বড়, তার মানে কি এই শতটা মানছে। আবার 1 এর থেকে ছোট হইতে হবে, তাহলে 1/3 কি 1 এর থেকে ছোট, তার মানে কি দুইটা শর্তই মানছে। অতএব এটার কি অসীমত সমষ্টি আছে। তার মানে এখন কি আমার সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয় করা খুব ইজি। s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। এ কত? এ হচ্ছে 1/3, 1 মাইনাস 1/3, তাহলে এখানে কত আসে? উপর আসে 1/3, 3 মাইনাস 1/3 আসে হচ্ছে 1/3/2/3। এই 3 3 কেটে যাবে, তার আসবে কত? তোমার হাফ। তো এখানে সমষ্টি কত আসবে? এই সমষ্টি হচ্ছে তোমার হাফ। তো অবশ্যই সমষ্টি আছে অ্যান্ড সমষ্টিটা হচ্ছে তোমার হাফ, বুঝতে পারছো? আচ্ছা, দেখো এখানে তুমি নির্ণয় করবা, এখানেও তুমি ইজিলি খুব হচ্ছে এ পেয়ে যাবা হচ্ছে 1, আর পেয়ে যাবা হচ্ছে 1/√2 ভাগ 1 মানে হচ্ছে 1/√2, অ্যান্ড 1/√2 তোমার হচ্ছে 1 এর থেকে ছোট আবার -1 থেকে বড়, তার মানে এটারও কি অসীমত সমষ্টি আছে। এটা তুমি হচ্ছে এস ইনফিনিটি ওই সূত্রে জাস্ট বসায় a বাই 1 মাইনাস r সূত্রে বসায় তুমি এটা নির্ণয় করবা। এটা এমন কিছু কঠিন না। আচ্ছা, এখন চলো এটা করে দেখি। এটা কি আছে? a সমান সমান আছে -1, r সমান সমান তাহলে কি? r সমান সমান হচ্ছে হাফ বাই -1, কত আসবে? -হাফ। এখন কথা বলো, -1 থেকে কি হাফ বড় না? হাফ বড় না? বুঝো, আমরা একটা সংখ্যা রেখা নিই, সংখ্যা রেখা মাঝখানে কি থাকে? 0, এখানে কি থাকে? 1, এখানে কি থাকে? 2, আর 1 আর 0 মাঝে কি থাকে? হাফ, প্লাস হাফ। আচ্ছা, তার মানে কি এই হাফ হচ্ছে 1 এর থেকে ছোট। আচ্ছা, আবার তোমার হচ্ছে এই যে -1, -2, এই যে -1 আর 0 মাঝখানে কি হাফ আছে না? আছে। তার মানে কি এই হাফ কি এই হাফের থেকে বড় না? -1 এর থেকে কি এই হাফ বড় না? তাহলে -1 এর থেকে কি হাফ অবশ্যই বড়। আবার -1 তো 1 এর থেকে ছোটই, তাই না? আবার তুমি যদি মডুলাস দিয়ে ভাবো, মডুলাস অ্যাকচুয়ালি কি কাজ করে? মডুলাস হচ্ছে তোমার এই মাইনাসটাকে সরায় দেয়। তার মানে কি মডুলাস আর করলে, বা ধরো মডুলাস আর করলে তুমি যদি আর এর মানটা বসাতো যে -হাফ, তো এখানে কত বেরোবে জানো? হাফ। আর এই হাফ কি 1 এর থেকে ছোট, তার মানে কি যদি মডুলাস অফ আর যদি 1 এর থেকে ছোট হয় তাহলে কি অসীমত সমষ্টি আছে। তার মানে এটারও কি অসীমত সমষ্টি আছে। তুমি কি করবা? এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। তুমি ইজিলি এটা বসাই তুমি জাস্ট বের করে হবে, তার কি -1 বাই 1 মাইনাস হাফ কত আসে?
-1 মাইনাস হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 3/2, অতএব হচ্ছে -2/3। এটাই তোমার সমষ্টি। কোনো সমস্যা নেই, মাইনাসের সমষ্টি আসতেই পারে, প্যারা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এইটা হচ্ছে একটা দশমিকের একটা ম্যাথ। এটা কীভাবে করতে হয়? এ সমান সমান তুমি ধরে নিবে 1, আর সমান সমান তোমার কত আছে? দ্বিতীয় পদটা কত? 0.1 বাই কত 1, তুমি আর ফর্ম পেয়ে গেলে কত? 0.1। তোমার যদি বিশ্বাস না হয় যে এটা গুণোত্তর ধারা, তুমি এইটা তৃতীয় পদকে তুমি দ্বিতীয় পদে ভাগ করে দেখো। মানে বেসিক্যালি গুণোত্তর ধারা কি হয় জানো? যে এই যে এ একটা প্রথম পদ, এর সাথে কি প্রতিবার হচ্ছে তোমার এই আরটা কি গুণ হইতে থাকে না? আর স্কোয়ার, এ আর স্কোয়ার ইন্টু আর, মানে কি এ আর কিউব, তারপর কি এ আর কিউব ইন্টু আর, বা হচ্ছে এ আর টু দি পাওয়ার 4, মানে কি প্রত্যেকবার আর গুণ হতে থাকে। তো তুমি দেখো এই তৃতীয় পদ বা দ্বিতীয় পদ করে তুমি যদি এই আর এর মানটাই পাও কিনা তুমি দেখো, তাহলে তুমি আবার হচ্ছে বের করবা আর 0.01/0.1, এটা করো, তুমি দেখবা যে 0.1ই পাচ্ছ। তার মানে কি এটা অবশ্যই একটা গুণোত্তর ধারা। যেহেতু এটা গুণোত্তর ধারা, এবার তো তোমার কাজ ইজি। তুমি এবার কি করবা? ধরো হ্যাঁ, অ্যান্ড এই যে 0.1 এটা মডুলাস করলেও তোমার 0.1 থাকে, আর এটা কি 1-এর থেকে অবশ্যই ছোট, তাই তো? তার মানে এটারও তোমার হচ্ছে অসীম সমষ্টি আছে। এটা তুমি কীভাবে বের করবে আমি বলে দিই, যে a/1 - r। তাহলে এ কত? এ হচ্ছে তোমার 1 মাইনাস 0.1, অতএব 1/0.9, অতএব 1/0.9কে তোমার 9/10 আকারে প্রকাশ করা যায়, অতএব তোমার অসীম সমষ্টি হচ্ছে 10/9। তবে তোমার এখানে অসীম সমষ্টিটা কত? 10/9। বুঝতে পারছো? আচ্ছা, কোন অসীম গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হাফ হলে এবং অসীম সমষ্টি 4 হলে প্রথম পদ কত? বুঝো, সাধারণ অনুপাত হাফ বলছে, তার মানে কি? সাধারণ অনুপাত হাফ বলছে, তার মানে কি? আর সমান সমান কত? হাফ। আচ্ছা, অসীম সমষ্টি 4 বলছে, তার মানে কি? ওই যে এস ইনফিনিটি সমান সমান হচ্ছে 4। তোমাকে প্রথম পদ বলে নাই, তাহলে প্রথম পদ সমান সমান হচ্ছে, তুমি জানো না তাই তো? অজানা। আচ্ছা, তুমি এখন দেখো, তোমাকে যখন যেহেতু এস ইনফিনিটি বলে দিচ্ছে, তুমি এস ইনফিনিটি সূত্র রাখো। এস ইনফিনিটি সমান সমান হচ্ছে a/1 - r। এর মান কত? এর মান কত তুমি জানো? জানো না। এস ইনফিনিটির মান কত এটা তুমি জানো। তার মানে কি? তুমি জাস্ট সমীকরণটা সমাধান করবা। তার মানে এখানে আসে কত? 4। এর মান কত? এর মান হচ্ছে তোমার জানো না। আর এর মান কত? আর এর মান হচ্ছে তোমার হাফ। এটা তুমি ইজিলি সমাধান করলে তুমি দেখবা যে 4 × হাফ সমান সমান a, অতএব এর মান হচ্ছে 2। এর মান কত? এর মান হচ্ছে 2। এটাই তোমার আনসার। ওকে, বুঝতে পারছো? খুবই ইজি কিন্তু, অ্যাকচুয়ালি কিন্তু তেমন ডিফিকাল্ট একদমই না। আচ্ছা, এবার আসি, একটি গুণিত ধারার প্রথম দুটি পদের সমষ্টি হচ্ছে তোমার 3/2। আচ্ছা, অসীম সমষ্টি হচ্ছে হাফ 2, আর ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করতে। মানে এখানে কি বলছে? এখানে আর সমান সমান নির্ণয় করতে বলছে তোমাকে। আর সমান কত এটা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন কিন্তু আমরা একটু ডিফিকাল্ট মেথড ঢোকা শুরু করছি, ঠিক আছে? এখনো আমরা সেই টেমপ্লেট ম্যাথটা যাই নাই, টেমপ্লেট ম্যাথটা তোমাদের করাবো, একটু পরে করাবো। কিন্তু আমরা আস্তে আস্তে কি এই ম্যাথগুলো কিন্তু ডিফিকাল্ট, যদি অসীম ধারা থেকে যদি একটু ডিফিকাল্ট ম্যাথ দেওয়ার চেষ্টা করে, তখন এই ম্যাথগুলাই দেয়। তো এগুলো একটু ভালো মতো দেখো, যে একটি গুণিত ধারার প্রথম দুটি পদের সমষ্টি 3/2। এখন আমরা বুঝতে হবে যে গুণিত ধারা অ্যাকচুয়ালি কি হয়। গুণিত ধারা ধরো একটা প্রথম পদ থাকে, এরপর প্রতিটা পদে কি আর করে গুণ হয়। আর করে কি হয়? গুণ হয়। প্রত্যেকটা পদে কি হয়? জাস্ট আর করে গুণ হয়। আচ্ছা, তা প্রথম বলছে কি প্রথম দুইটি পদের সমষ্টি 3/2। তার মানে কি a + ar সমান সমান কত? 3/2। আচ্ছা, এবার হচ্ছে অসীমতার সমষ্টি 2, তার মানে কি a1 - r ইজ ইকুয়াল অসীমতার সমষ্টি, আর এই অসীমতার সমষ্টির মান কত? 2। এখন তোমাকে বলতেছে r সমান সমান কত। দেখো তুমি যখন এটা সলভ করতে যাবা, তখন তুমি এখান থেকে a কমন নিবা, কত পাবা? 1 + r সমান সমান কত? 3/2। আচ্ছা, এখন এর মান কি তুমি জানো? এর মান তুমি জানো না। তুমি তাহলে এর মান তুমি হচ্ছে বের করার দরকার নাই। তুমি হচ্ছে ধরো এখান থেকে লেটস সে এর মান এভাবে বের করলা যে 3/2 × 1 + r। এই 1 + rটাকে জাস্ট নিচে পাঠিয়ে দিলা। তাহলে কি এটা তোমার এর মান না? এর মান তুমি অত ভালো মতো বের করো না, কিন্তু তুমি বের করছো। এটা ভালো মতো না বের করার কারণ আছে, আসতেছি। এখন দেখো এখানে a আছে না? ধরো এই যে a, তাহলে 2 × 1 - r। তুমি এটাকে একা বানানোর জন্য তুমি 1 - r-কে পাশে পাঠিয়ে দিলা। আর এ দেখো এখানে মান আছে না? এর মান এখানে কত? 3/2 × 1 + r, তাহলে 2 × 1 - r। এখন জাস্ট এখান থেকে তুমি যদি সমাধান করো, তোমার আর এর মান বের হয়ে যাবে। কীভাবে বেরোবে? তুমি হচ্ছে 3 এখানে রাখো, তুমি 2 এর পাশে নিয়ে যাও, তাহলে 2 × 2 × 1 - r 1 + r। তুমি যদি এখন সমাধান করো, তোমার 3 2 × 2 = 4 × a - b a + b a + b × a - b। তোমাদের রাহিন ভাই তোমাদের বর্গের ক্লাস নিছে, সেখানে কি a + b × a - b মান কি? মান হচ্ছে a² - b²। তাহলে এখানে কত আসবে?
1 মাইনাস আর স্কোয়ার, 1 স্কোয়ার মানে কি 1, তার মানে 1 মাইনাস আর স্কোয়ার। তাহলে এখন দেখো এখান থেকে সমাধান করতে হবে, তো চলো এখানে লিখি আর একটা পেজ নিই। 3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার, তাহলে কি 3/4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস আর স্কোয়ার। এখন কি তোমার আর স্কোয়ারটা এই পাশে নিয়ে আসতে হবে, আর 3 মাইনাস 4 তোমার ওইদিকে চলে যাবে। এটা করলে তুমি পাবো কত, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4, জাস্ট বিয়োগ করবা 1/4ই আসবে। তুমি আর তারপর রুট করে দিলে তোমার আসবে আনসার আসবে কত, প্লাস মাইনাস হাফ। প্লাস মাইনাস হাফ কেন, তোমার মাইনাস হাফকে স্কোয়ার করলেও তুমি 1/4 পাবা, আবার প্লাস হাফকে স্কোয়ার করলেও তুমি কি 1/4 পাবা। সো তুমি যখন রুট করবা তুমি তো আসলে জানো না যে আর এর মান কোনটা, জানো জানো না। তবে এখানে তুমি যখন আর এর মান যখন তোমাকে নির্ণয় করতে বলবে তখন তোমার তুমি এখানে আনসারটা কি দিবে জানো, যে আর সমান সমান প্লাস মাইনাস হাফ। তুমি দেখবা তুমি একদম ফুল মার্ক পেয়ে গেছো, আর তোমার সারা খুশি হয়। অনেক জায়গায় হয়তো বা তুমি যেখানে হয়তো বা হালকা একটু ভুলও করবা সেখানে তোমার এক্সট্রা মার্ক দিয়ে দিতেছে, ঠিক আছে। আচ্ছা এবার আসি, আচ্ছা তো এরপরে ম্যাথটা আসি। এরপরে ম্যাথ, এটা কি ম্যাথ, এটা হচ্ছে অসীমত সমষ্টি ও শর্ত নির্ণয়, তাই তো। এখানে কি করে, এখানে তোমার দেখো আমরা এতক্ষণ যে অসীমত সমষ্টি নির্ণয় করে আসতেছিলাম ওখানে সবগুলো কি ছিল, ওখানে সবগুলো নাম্বার ছিল। এখন দেখো নিচে কি আছে, নিচে একটা চলক আছে, নিচে কি আছে, নিচে চলক আছে, তাই তো। এখন তোমাকে এখান থেকে তোমার হচ্ছে অসীমত সমষ্টি নির্ণয় করতে হবে, অসীমত সমষ্টি নির্ণয় করতে হবে, আর কোন শর্তে, কোন শর্তে তোমার অসীমত সমষ্টি থাকবে এটা নির্ণয় করা লাগবে। এটা অ্যাকচুয়ালি খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ। এটা বেসিক্যালি 5টা স্টার দিলেও কম হয়ে যায়। এসএসসি পরীক্ষায় তুমি এই ম্যাথটা পাবা, এইটার সম্ভাবনা একদম 95%। তাহলে কি এই ম্যাথটা অবশ্যই তোমাকে পারতে হবে, আমি বিশ্বাস করি অনেকেই পারো। তো চলো এটা এখন আর একটু বেটারভাবে কীভাবে পারা যায় সেটা আমরা দেখি। চলো এখন তোমরা অনেকেই এখানে একটা ভুল করো। কি ভুল করো, তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমাকে এখানে দেখো কি জিজ্ঞেস করছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1/2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কোয়ার, এই যেটা ধারা আছে এই ধারাটার অসীমত সমষ্টি থাকবে। তো একটা কোশ্চেন কি, একটা কোশ্চেন হচ্ছে কি শর্ত আরোপ করলে, আর একটা শর্ত হচ্ছে তোমার সেই সমষ্টিটা অ্যাকচুয়ালি কত, তুমি যে সেই সমস্যাটা নির্ণয় করবা সেই সমষ্টিটার মান অ্যাকচুয়ালি কত। চলো আস্তে আস্তে দেখি। এখন তোমাকে এটা বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে যে এই যে সমষ্টি আর এই যে শর্ত, এটা কিন্তু দুইটা কোশ্চেন। তুমি কিন্তু শর্ত না বের করো ডিরেক্টলি সমষ্টি বের করে ফেলতে পারো। কিভাবে, চলো দেখি। চলো এই পাশটা আমরা সমষ্টির জন্য ইউজ করি, সমষ্টি। আচ্ছা সমষ্টির জন্য ইউজ করতে গেলে এখন আমাদের এদিকে কি আছে, আমরা জানি যে অসীমতক ধারা, অসীমতক ধারা, তাহলে এটার এ কি, এটার এ হচ্ছে যে এইটা প্রথম পদ, এটা কি এ, আর কি, আর হচ্ছে তোমার কি দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তার মানে কি 1/2x + 1 হোল স্কোয়ার বাই 1/2x + 1 সমান সমান কত আসে, 1/2x + 1। এখন আমরা এতক্ষণ ধরে করে আসলাম, আমরা কি অসীমতক সমষ্টির সূত্র জানি না, সূত্রটা কি, এ ইজ সরি এ তো না, ভুলে গেলাম, হ্যাঁ এই দেখো এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু কত, a/1 - r। তুমি যখন এই সূত্রে এই মানগুলো বসাই দাও, এই এর মানটা বসাও আর এর মানটা বসাও, তোমার অসীমত সমষ্টি কোনো ধরনের শর্ত বের করার আগে কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা চলো করি, সরি হ্যাঁ চলো আসো। তাহলে এ কি, এ হচ্ছে তোমার 1/2x + 1, তার মানে চলো আচ্ছা এটা আরেকটা পেজে করি, আসো। তাহলে এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু a/1 - r, ওখান থেকে আমরা এর মান পাইছি 1/2x + 1 আর 1 - 1/2x + 1। এখানে তুমি যদি লসাগু করে কি আসে, তোমার হচ্ছে 2x + 1 - 1/2x + 1, উপরে হচ্ছে তোমার 1/2x + 1। এই উপরের হর আর নিচের হর কেটে গেল, তাহলে থাকলো কি 1/2x, এই 1 আর 1 কাটা, তাহলে কি থাকে, এটা তোমার হচ্ছে অসীমত সমষ্টি। এটা কি তোমার অসীমত সমষ্টি, চলো এই পেজে লিখে দিই, অসীমত সমষ্টি হচ্ছে 1/2x, এটা কি তোমার আনসার। তাহলে অসীমত সমষ্টি বের করা তো সহজ কেন, আর এই কোশ্চেনে অসীমত সমষ্টির জন্য কয়টা নাম্বার থাকবে জানো, একটা নাম্বার। তুমি যদি শর্তটা বের করতে পারো তোমার 3 নাম্বার, তুমি অসীমত সমষ্টি বের করতে পারলে কয় নাম্বার, 1 নাম্বার। এটা কেন তোমাকে বুঝতে হবে। আমরা একটু আগে কি দেখে আসছি যে কোন শর্তে অসীমত সমষ্টি থাকে, যদি মডুলাস অফ r ইজ লেস দ্যান 1 হয়, তাই তো। এখানে এই দেখো এই যে rটা যে আমরা বের করছি, এই যে r, এইটা যে 1 এর থেকে ছোট, এটা আমরা কিভাবে বুঝবো, x এর মানটা তো জানতে হবে তাই না, x এর মানটা কি আমরা জানি, x এর মানটা তো আমরা জানি না। সো এখানে কি এটা 1 এর থেকে ছোট হইতেও পারে, না হইতে পারে। যদি হয় তাহলে অসীমত সমষ্টি আছে, যদি না হয় তাহলে কি অসীমত সমষ্টি নাই। তো কোন শর্তে অসীমত সমষ্টি আসছে, মানে x এর মানটা ঠিক অ্যাকচুয়ালি কত হলে অসীমত সমষ্টি থাকবে, এইটা এখন আমাদের নির্ণয় করা লাগবে। আমরা আগে অসীমত সমষ্টি নির্ণয় করে চলে আসছি, কারণ কি এটার নিচে দেখো x আছে, তার মানে এইটার অ্যাকচুয়ালি মান কি, এটাকে আমি ডিটারমাইন করে বলতে পারতেছি। আমরা কি বলতে পারতেছি এটার মান হাফ, আমরা কি বলতে পারতেছি এটার মান 1/4, এরকম কিছু বলতে পারতেছি না, এটা আমরা শিওর না।
কারণ এটা আমরা জানি যে এটা হচ্ছে জাস্ট তোমার অসীমতক সমষ্টি, এটা তোমার এক্স সম্বলিত। তো এখন তোমার ওই এক্স এর মান অ্যাকচুয়ালি এখানে কি হলে তোমার এই সমষ্টিটা অ্যাকচুয়ালি বাস্তবিক হবে বা এটা অ্যাকচুয়ালি থাকবে, এটা এখন তোমাদের নির্ণয় করা লাগবে। ওকে, চলো আসি। তো এটা নির্ণয় করতে গেলে আমাদের কি করা লাগবে? আমাদের প্রথমে কিছু বাংলা কথা লেখা লাগবে। বাংলা কথা হচ্ছে একটি অসীম ধারার, বাংলা কথাটা সবাই ফলো করো, পরীক্ষা হলে কিন্তু এরকম করে বাংলা কথাটা অবশ্যই অবশ্যই লেখা লাগবে। অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস অফ আর ইজ লেস দ্যান 1 হয়। অর্থাৎ কি, এই মডুলাস অফ আর ইজ লেস দ্যান 1 মানে কি? একটু আগে বলছি, আর হচ্ছে তোমার -1 থেকে বড় হয়, এন হচ্ছে তোমার +1 থেকে ছোট হয়। তো এই যে শর্তটা আমরা পাইলাম, এটা আমরা চলো বাস্তবায়ন করব। তো এখন যদি আমরা আগাই, আমাদের কি দিছে যে আর হচ্ছে -1 থেকে বড়, এন 1 থেকে ছোট। এটা আমরা দুইভাবে করব, যে একবার নিব হয় এই যে -1 থেকে আর বড়, আরেকবার নিব তোমার অথবা এটা কি হবে আর থেকে 1 ছোট, আর 1 থেকে ছোট। এখন আর এর মানটা আমরা কি পাইছি? আর এর মানটা তো আমরা পাইছি, আর এর মানটা আমরা কি পাইছি চলো দেখি। আর এর মান পাইছি এই যে 1/2x + 1। তাহলে আর এর মান কত পাইছি? আর এর মান পাইছি 1/2x + 1। আচ্ছা আসো, তো এখানে আর এর মানটা চলো বসাই। তাহলে কি -1 1/2x + 1। এখন আমাদের এটা সলভ করতে হবে। তোমরা যে অসমতা অধ্যায়টা করছো, তোমরা জানো যে মাইনাস দিয়ে ভাগ করলে কিন্তু চিহ্নটা কি হয়? উল্টে যায়। মাইনাস দিয়ে ভাগ অথবা মাইনাস দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে চিহ্নটা কি হয়? উল্টে যায়। এখন আমরা এখানে কি করব? আমরা এখানে এর জন্য এটাকে মাইনাস দিয়ে ভাগ দিব না, বা আমরা এটা আড়াআড়ি গুণও করতে পারবো না। আড়াআড়ি গুণ করলে একটা ঝামেলা আছে। আড়াআড়ি গুণ করলে তোমার এটা কি তুমি কি জানো এই যে 1/2x + 1 এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা কি তুমি জানো? তুমি জানো না। এর জন্য কখনোই আড়াআড়ি গুণ করবে না। তুমি কি করবা আমি বলি, চলো দেখো। তুমি এটাকে ব্যস্তকরণ করে ফেলবা। আচ্ছা, চিহ্নটা পরে বসাই। কি করবা? ব্যস্তকরণ করবা। তার মানে কি, ধরো এখানে -1/1 আছে আর এই পাশে 1/2x + 1 আছে। তুমি দুটাকে উল্টাই দিলা, তাহলে এখানে তুমি কত করলা? যে 1/-1, আর এখানে কত করলা? এখানে করলা তুমি 2x + 1। তার মানে কি, তুমি লবটাকে হর করলা আর এখানেও কি করলা? লবটাকে হর করলা। এটা কিন্তু দুই পাশে একসাথে করলে ইজিলি করা যায়। এটাকে কি বলে? এটাকে ব্যস্তকরণ বলে। তো এই ব্যস্তকরণের নিয়ম অনুসরণ করে আমরা এই কাজটা করলাম। আর ব্যস্তকরণ করলে তোমার চিহ্নটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। চিহ্ন এখানে যেটা ছিল এখানে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কখন? যখন আমরা ব্যস্তকরণ করছি। তো ব্যস্তকরণ করার কারণে এখন দেখো খুবই সিম্পল হয়ে গেছে। তুমি যোগ বিয়োগ ইজিলি যে কোনো দিকে করতে পারো। তাহলে কি 2x প্লাস এখানে 1 ছিল, এখানে -1 ছিল, এখানে +1 হয়ে যাবে। তাহলে কত আসে? 0 2x + 2। আচ্ছা, তাহলে এই 2টা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে -2 আচ্ছা 2x, আর এই 2 দিয়ে তো ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করলে কোনো সমস্যা নাই, এটা জোড় সংখ্যা। অতএব -1 ইজ গ্রেটার দেন x, অথবা x ইজ লেস দেন -1। এটা কি, এটাকে এইভাবে চলে লেখা যায় যে x ইজ লেস দেন -1। সবাই বুঝতে পারছো এই সলিউশনটা? এইটা হচ্ছে এই ম্যাথে যে 5টা স্টার যে দিলাম, এই ম্যাথের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এইটা। আর বাংলা কথাটা তুমি ঠিকমতো লিখলে নাম্বার পাবা, আবার এটা তুমি ঠিক করো নাম্বার পাবা। ওকে, চলো এখন এটাই যাই, যে অথবা বারটা করতে হবে। এটা মিশে দিচ্ছি, তোমরা একটু লিখে রেখো। আচ্ছা, অথবা বারটা যেহেতু করতে হবে, অথবা বারটা কি আর এর থেকে 1 কি ছোট, তাহলে কি তোমার কি আসবে? যে আর কত? 1/2x + 1 ইজ লেস দেন 1। আচ্ছা, এখন আবার কি করবো? ব্যস্তকরণ করবো। ব্যস্তকরণ করা মানে কি? 2x + 1, এই যে চিহ্নটা উল্টে যাবে, তাহলে কি হবে? 1। আচ্ছা, এখন কি 2x + 1, এই +1টা এই পাশে চলে যাবে, তাহলে 1 - 1। অতএব 2x ইজ গ্রেটার দেন কত? 2x ইজ গ্রেটার দেন 0। অতএব x ইজ, এই যে ধরো 0/2, অতএব কত আসবে? x ইজ গ্রেটার দেন 0। তো তুমি কয়টা শর্ত পাইলা? দুইটা শর্ত। কি কি শর্ত? x ইজ গ্রেটার দেন 0 অথবা x ইজ লেস দেন -1 হলে তোমার অসীমতক সমষ্টি থাকবে। এই যে এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত শর্ত। এই শর্ত যদি x যদি 0 থেকে বড় হয় অথবা x যদি -1 থেকে ছোট হয়, তাহলে তোমার এই ধারার অসীমতক সমষ্টি থাকবে না। কখন থাকবে? যদি শুধুমাত্র 0 থেকে যদি আচ্ছা সরি, যদি 0 থেকে বড় হয় এবং -1 থেকে ছোট, তাহলে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে। কখন থাকবে না? যদি হচ্ছে তোমার এই যে 0 থেকে -1 ভিতরে যদি কোনো নাম্বার আসে। 0 হলেও থাকবে না, -1 হলেও থাকবে, কারণ কি এখানে কোনো ইকুয়াল সাইন নাই। এখানে যদি ইকুয়াল সাইন আসে, তাহলে 0 অথবা -1 হলেও কি তোমার এখানে আনসারটা হইতো, কিন্তু এখানে 0 বা -1 হবে না। তোমার 0 হলেও তোমার কি এখানে অসীমতক সমষ্টি নাই, মাইনাস হলেও কি এখানে অসীমতক সমষ্টি নাই। ওকে, সো আই হোপ বুঝতে পারছো। চলো আরেকটা ম্যাথ দেখি।
এরপর আরেকটা আমরা যদি দেখতে আসি, দেখো 1 প্লাস 1 বাই 3x মাইনাস 5 টু দি পাওয়ার 1, তারপর কি আছে 1 বাই 3x মাইনাস 5 টু দি স্কোয়ার, 1 বাই 3x মাইনাস 5 হোল কিউব। এটা তুমি দেখে বুঝতেছো না, এটাও একটা অসীম ধারা। কিভাবে তুমি বুঝবা ফাইনালি, তুমি এটা আর করো। তোমার কি আছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্বিতীয় পদ কি আছে 1 বাই 3x মাইনাস 5। আচ্ছা পাওয়ার কত 1 আর ভাগ কত 1, ধরো ভাগ 1 দিলে তো এটা বেসিক্যালি যা আছে সেটাই থাকবে, তাই না? সেটা লিখলাম না। আচ্ছা পরে ধরো এই দুটার ভিতর আবার করি, এই দুটার ভিতর করলে কি হবে দেখো তো, এখানে দেখাই যে 3x মাইনাস 5 হোল স্কোয়ার ভাগ 1 বাই 3x মাইনাস 5। এই দেখো এইটা আর এটা কেটে যাবে, একটা উপরে খালি একটা রয়ে যাবে, তাহলে কি থাকবে 1 বাই 3x মাইনাস 5। এটা কি তোমার আর, এটা কি তোমার আর না? তো দুই ক্ষেত্রে কি আরটা সমান, দ্বিতীয় ভাগ তৃতীয় পদ, সরি তৃতীয় ভাগ দ্বিতীয় পদ আর দ্বিতীয় ভাগ প্রথম পদ দুটো সমান, তার মানে কি তোমার এটা একটা অসীম ধারা বা অসীম গুণোত্তর ধারা। এখন আসো, এখন আমরা আস্তে আস্তে কাজে যাবো। তাহলে আমরা এখন কি পেয়ে গেছি, আমরা সেম কাজটা আবার করবো। এবার তোমরা আমার আগে করো, ওকে? কিভাবে করবা, তোমার হচ্ছে এ কত, এখানে এ কত, এখানে কিন্তু এ হচ্ছে 1। চলো এখানে আগে আমরা এবার কি করি, আমরা হচ্ছে সমীকরণ শর্তটা বের করি, ওকে? তো শর্ত বের করতে গেলে আমাদের কি লাগবে, বাংলা কথাটা লাগবে না? চলো বাংলা কথাটা বের করব। বাংলা কথাটা চলো এখান থেকে কপি করে নিয়ে যাই। তার মানে বাংলা কথা কি আছে, বাংলা কথা আছে, হ্যাঁ এই যে এইটুকু হচ্ছে তোমার বাংলা কথা। তো এটুকু কি করব, এটুকু আমরা হচ্ছে কপি করব। হ্যাঁ চলো এইদিকে যাব। হ্যাঁ হুম আচ্ছা একটু দাঁড়াও, সরি। ওকে, বাংলা কথাটা যদি কপি করতে চাই তার মানে আসবে হচ্ছে কি অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস অফ আর লেস দ্যান 1 হয়, অর্থাৎ -1 থেকে আর বড় এন্ড 1 থেকে ছোট। এটা যদি আমরা এখন দেখো, এই যে আমরা কপি করে নিয়ে চলে আসছি, ওকে? কপি করে নিয়ে চলে আসছি, দেখো ওই বাংলা শর্ত। এখন আমরা আসবো এই পাশটা, যে -1 থেকে আর কি বড়, তাহলে -1 ইজ গ্রেটার দ্যান আর, ইজ লেস দ্যান আর, তার মানে কি ওই দেখো ওইটা ইজিলি করে যাবো, ওইখানে বসাবো 1 বাই 3x মাইনাস 5। আমরা কি জানি, আমরা ব্যস্তকরণ করবো, তার মানে কি আসে -1, এই যে চিহ্নটা উল্টে যাবে 3x মাইনাস 5, এই -5 টেপে নিয়ে আসবো, তাহলে কি +5, -1 + 5 কত মাইনাস, আচ্ছা -1 আর +5 তার মানে কত 4, তার মানে কি 4 3x আর হচ্ছে x দিয়ে ভাগ দিয়ে দিলে তোমার কি আসবে x ইজ লেস দ্যান 3, সরি 3/4 না 4/3। তার মানে কি এটা একটা শর্ত। আরেকটা শর্ত কি হবে, আরেকটা শর্ত হবে তোমার r ইজ লেস দ্যান 1। এটা সবাই নিজের হাতে হাতে অ্যাকচুয়ালি কিন্তু করো, তুমি কিন্তু না করলে কিন্তু পারবা না। আচ্ছা, আর যারা অ্যাকচুয়ালি আগে কখনো করছো তারা কিন্তু জানলা যে এই অসীমত সমষ্টির সাথে কিন্তু শর্তের কোনো সম্পর্ক নাই। তুমি তো কখনো সম্পর্ক নাও বের করতে পারো, তুমি অসীমত সমষ্টি করে আসবা, তুমি 2 মার্ক পাইতেই পারো, ওকে? আচ্ছা চলো এখন কি করব, এখন আমরা উল্টাই দিব, ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে কি হবে, ব্যস্তকরণ করলে এই যে তোমার চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে ব্যস্তকরণ করছি, সাইড নোট দিবা, সাইড নোট দিলে তোমার এখন কি হয়ে যাবে 3x, এই -5 এই পাশে যাবে, তাহলে কি 1 + 5, তার মানে কত আসবে 6, আর হচ্ছে তাহলে x সমান সমান হচ্ছে 6/3, অতএব তোমার হচ্ছে x ইজ গ্রেটার দ্যান 2। তাহলে এখন আমাদের শর্তটা কি, এখন আমাদের শর্তটা হচ্ছে x ইজ লেস দ্যান 4/3 অথবা x ইজ গ্রেটার দ্যান 2। এই শর্তে তোমার কি অসীম সমষ্টি আছে, ওকে? আর আমরা যদি সমস্যাটা নির্ণয় করতে যাই তাহলে কি a 1 মাইনাস আর, এটা সমান সমান কি সেই s ইনফিনিটি, তাই তো? অসীম সমষ্টি a কত 1 আর মাইনাস, তাহলে কত, এটা কত 3x + 5 নাকি 3x - 5। আচ্ছা চলো এটা করি, তাহলে উপরে থাকলো 1, নিচে কত 3x - 5 - 1/3x - 5। সো এখানে তোমার কত আসে, এখানে তোমার আসে হচ্ছে 1/3x - 6/3x - 5। আর তোমরা যদি একটু উল্টায় দেখো যে নিচেরটাকে উল্টে যাবে, নিচেরটা উল্টে এভাবে লিখলে
3x মাইনাস 6, অর্থাৎ তোমার আলটিমেটলি আনসার হচ্ছে 3x মাইনাস 5, 3x মাইনাস 6। এটা হচ্ছে কি তোমার আলটিমেটলি অসীম ত্বকের আনসার। তবে ধরো এই আনসারগুলোকে আমি সাদা বক্স করে দিই, এইটা একটা, এটা একটা। আই হোপ সবাই হচ্ছে পুরো সিস্টেমটা বুঝতে পারছো। ব্যস্তকরণ করবা, এখানে হচ্ছে ব্যস্তকরণটা মেইন, আর এই পাশে কি শর্তটাও মেইন, শর্তটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যস্তকরণের এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে এখানে অসমতাটা সমাধান করলা, আর এই পাশে কি এই যে সূত্রটা ইম্পর্টেন্ট। ওকে, এগুলো করলে তুমি 4 মার্ক অবশ্যই অবশ্যই পাবা, যদি তুমি প্রুফ মানে কোনো ধরনের ভুল বাতে করে আসতে পারো। ওকে, চলো এরপর আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা সহজ, এই ম্যাথটা সহজ, এই ম্যাথটা আমি করাই দেবো না, কিন্তু এই ম্যাথটাতে ধারা আকার দেওয়া নাই, তোমাকে ধারা আকারে তো বুঝতে হবে এটা ধারা, তাই না? তুমি দেখো দেওয়া আছে কি, প্রথমে একটা পদ আছে এ, তারপরে কি এর সাথে কি গুণ হয়েছে, এর সাথে পি গুণ হয়েছে, তারপর কি হয়েছে আবার একটা পি গুণ হয়েছে, তার মানে কি পি পি মানে হচ্ছে তোমার এ পি স্কয়ার। তাহলে দেখতে তোমার প্রতি পদে কিন্তু একটা জিনিস গুণ হচ্ছে, তার মানে কি এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হলে তোমাকে দেখো, তোমাকে এই দেখো এ আর পির মান বলে দিচ্ছে, তার মানে কি ওই দেখো এর মান কত 1/2x + 3, আর ধরো এ পি তার মানে কি পরের পদটা কি আছে a ইন্টু পি, দেখো পি এর মানও কিন্তু সেম, তাহলে 2x + 3, তাহলে 1। আচ্ছা এখানে আছে যে a ইন্টু পি, সরি, তাহলে a পি স্কয়ার, তার মানে কি 2x + 3 ইন্টু 1/2x + 3 হোল স্কয়ার প্লাস ডট 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 ডট। এখন তুমি দেখো এই যে তুমি জাস্ট যদি এটা গুণ করে প্রপারলি রেখে দাও 2x + 3, এই যে দেখো এখানে দুইটা আছে, তার মানে কি এখানে হয়ে যাবে স্কয়ার, আর এখানে কি আসবে, এখানে আসবে একটা ইন্টু দুইটা, তার মানে কত 2x + 3 হোল কিউব। এটাই কি, এটা হচ্ছে তোমার সেই গুণোত্তর ধারা। এখন এটাকে তুমি হচ্ছে এটাকে এ ধরবা, তুমি আর আর পাবা কত, আর তুমি একটু করে দেখবা, আর তুমি পাবা হচ্ছে 2x + 3, আর এই দুটোকে তুমি শর্ত ধরে, কোন শর্ত, যে আর হচ্ছে -1 থেকে বড় এন হচ্ছে 1 এর থেকে ছোট, এই শর্তটা সমাধান করবা, সমাধান করে তুমি হচ্ছে এ 1 - r এটা বের করে কি তুমি অসীম সমষ্টি পাবা, এখান থেকে অসীম সমষ্টি, এখান থেকে তুমি হচ্ছে শর্ত পাবা, আর এরকম করে কি তুমি পুরো ম্যাথটা সলভ করে তুমি 4-এ 4 পেয়ে যাবে, তাই তো? খুবই ইজি। অসীম সমষ্টি তুমি করলে এটার থেকেই মানে সবচেয়ে বেশি সম্ভাবনা যে অসীম থেকে যদি একটা ম্যাথ আসে সেটা আসবে তোমার অসীম সমষ্টি থেকে। ওকে, চলো পরের ম্যাথে যাওয়া যাক। এইবার আসি একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ, অ্যান্ড এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার অসীম সমষ্টির পদে অন্য কোনো ম্যাথ এই অধ্যায়ে ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে এই ম্যাথ। কি ম্যাথ এটা? তোমার এরকম নাম্বার দেওয়া থাকবে যে 3 + 3 3 + 3 3 3 + 3 3 3 3 প্লাস ডট 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 ডট, এরকম করে। অনেক সময় 3 জায়গায় তোমার 4 থাকতে পারে, ঠিক আছে? অনেক কিছুই আসতে পারে, কোনো সমস্যা নেই। তুমি দেখো এখানেই পাবা 6 দেওয়া আছে, তারপর তোমার ধরো, আচ্ছা এটা আলাদা যে ম্যাথ, তারপর এদিকে আসলে তোমার হচ্ছে সৃজনশীলে যদি যাই, সৃজনশীলে 4 দিয়ে আছে, 9 দিয়ে আছে, যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ এই কটাই আছে। ওকে, তাহলে যদি যাই তোমার হচ্ছে চলো আগে আমরা একটা সলভ করব। কিভাবে সলভ করতে হয়, তুমি ধরে নিবা যে এই যে 3, এটা কি n পদে সমষ্টি নির্ণয় করতে বলছে না, n সংখ্যক পদে সমষ্টি নির্ণয় করতে বলছে, তুমি কি n ধরে নিবা, তাহলে কি 3 + 3 3 + 3 3 3। এখন কথা বলো, তোমার দেওয়া আছে কি, দেওয়া আছে একটা অসীম ধারা, দেওয়া, এই দেওয়ার কি কোনো শেষ আছে? দেখো এটা কি কোনো শেষ আছে? শেষ নাই, কিন্তু তুমি যেটা নির্ণয় করবা সেটা কি এই যে n সংখ্যক পদে সমষ্টি নির্ণয় করতে বলছে, তার মানে কি তোমার এখানে শেষটা কি হবে, শেষটা হবে তোমার nth পদ, ঠিক আছে? সেটা শেষটা তোমার কি হবে n, শেষটা তোমার ধরো তোমার n তম পদ দিয়ে শেষ হবে, বা n দিয়ে শেষ হবে। ওকে, এখন তুমি এটা কিভাবে করবা, তোমার নিয়মটা হচ্ছে যে এই যে sn আছে না, তুমি এই পাশে সবগুলোকে 1 বানানোর চেষ্টা করবা। 1 বানানোর উপায় কি, তুমি 3 কমন নিয়ে নিবা, 1 + 1 1 + 1 1 1 প্লাস, আচ্ছা এটা nth লেখাই ভালো, n তম পদ, আচ্ছা ডট 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 তোমার হচ্ছে nth পদ। আচ্ছা, বা বাংলা লিখতে পারো এভাবে যে, বাংলা এভাবে লিখতে পারো যে n তম পদ, n তম পদ। ওকে, আচ্ছা তোমার হচ্ছে এখন তাহলে আসি, ঠিক আছে তোমার একটু কমন হয়ে গেছে, কমন হয়ে গেছে। এখন তুমি কি করবা, ওই যে যেটা কমন নিচ্ছ সেটা তুমি এই পাশে নিয়ে চলে আসো, তাহলে কি 1 + 1 1 + 1 1 1 প্লাস ডট 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 n তম পদ, আমি পদ আর লিখতেছি না, n তম লিখে রাখতেছি খালি।
আচ্ছা, এখন তুমি কি করবা, তুমি যে ওয়ানগুলো আছে না এগুলো 9 বানাবা, তার মানে কি 9 SN/3, অতএব কি তোমার হচ্ছে 9 প্লাস 9 প্লাস 9 প্লাস ডট 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 কত n তম পদ। আচ্ছা, তোমার বলতে পারো যে ভাই n কেন চেঞ্জ হচ্ছে না, n থেকে কেন 3 ভাগ করেন নাই, n থেকে কোনো 9 গুণ করেন নাই, n হচ্ছে nটা তম পদ, ওরা n এর কোনো কিন্তু মান না, n কিন্তু আমি কোনো মান বের করতেছি না, n হচ্ছে এটা n তম পদ নির্ণয় করতেছি। ওকে, n তম পদ পর্যন্ত আমরা সমস্যা নির্ণয় করতেছি। আচ্ছা, তা আমরা কি করলাম, আমরা 3 ছিল, 3 কমন নিয়ে নিলাম, 3 কমন দিয়ে ভাগ দিয়ে দিছি, এখন কি আমরা 9 দিয়ে দুই পাশে গুণ করে দিছি, কারণ এখানে কি আমার 9 প্লাস 9 প্লাস 9 নিয়ে আসা লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি কি করবো, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই 9গুলো আছে না এগুলো 10 - 1 আকারে লিখবো, যেটা 9 আছে সেটা 10 - 1, যেটা 99 আছে সেটা 100 - 1, যেটা 999 আছে সেটা কি 1000 - 1 প্লাস ডট 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 ডট। ওকে, আচ্ছা ওটা লিখতেছি না এখন আর। এবার বলো পরেরটায় আসি, ধরো এই যে এখানে যে দিয়ে দিচ্ছে না যে 9SN/3 ইজ ইকুয়াল টু কত 10, 100, 1000, এগুলো কি একসাথে লেখা যায় না, 10, 100, 1000 ডট 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 n-তম পদ। আচ্ছা, আর ওই যে মাইনাসগুলো ছিল না, এই যে মাইনাসগুলো ছিল না, -1 -1 -1, তাহলে কি এটাকে চাইলে কমন নিয়ে লেখা যায় না, যে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 কতবার আছে n বার আছে, কতবার আছে n বার আছে, n-তম পদ না, n-তম পদ মানে কি যে তোমার ধরো 60-তম পদ, তার মানে কি 60 বার আছে, এই 1 কয়বার আছে, এই 1 হচ্ছে একদম 1 থেকে শুরু করে তোমার 1 2 3 4 এরকম করে 60টা 1 আছে, তাহলে এইটা এক পাশে, আর মাইনাস কি 1 আর যোগ 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 কয়বার, 60 বার যোগ। আচ্ছা, এবার আসো 9SN/3 এটা সমান কি, এখন ধরো এখানে তুমি একটা গুণোত্তর ধারা, এটার গুণোত্তর ধারা আকারে প্রকাশ করবা, ধরো 10 লিখলা, 10 স্কয়ার লিখলা, 10 কিউব লিখলা, এরকম প্রত্যেকটা লিখতে পারবা, ডট 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 n-তম পদ। ঠিক আছে, আচ্ছা আর এখানে কি হবে, এখানে তোমার কি এই 1 যোগ কয়বার তোমার 60 বার, ধরো যদি n এর মান যদি 60 হয় তাহলে কি ধরো 60টা 1 যোগ করলে কি হবে, 60টা 1 যোগ করে তোমার 60 হবে না, তাহলে যদি তুমি এই 1 যদি তুমি n সংখ্যক বার যোগ করো, n-তম পদ পর্যন্ত যোগ করো, ধরো ধরো এই যে এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এবার লিখি যে n সংখ্যক, তাহলে n সংখ্যক বার তুমি যদি 1 যোগ করো তাহলে কি 1 ইন্টু n না আলটিমেটলি, আর 1 ইন্টু n মানে কি তোমার -n না, তুমি বুঝো যদি 60 বার 1 বিয়োগ করো তাহলে তুমি মাইনাস কমন নিয়ে নিছো, তুমি 60 বার 1 যোগ করতেছো, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এরকম কয়বার 60 বার, 60 বার যোগ করে তুমি কি পাবা 60 পাবা না, তো এরকম তোমার তুমি n বার যোগ করছো, তার মানে n বার যোগ করে তুমি কি পাইছো n পাইছো। আচ্ছা এখন দেখো এইখানে, আচ্ছা এইখানে দেখো এটা একটা গুণোত্তর ধারা, প্রতিবার কি 10 10 করে গুণ হচ্ছে, তার মানে এখানে আর কি আর হচ্ছে 10, আবার এখানে এ কি এ হচ্ছে 10। এখন আমরা কি করব, আমরা সেম ওভাবেই লিখব, আমরা কি অলরেডি পড়ছিলাম না যে গুণোত্তর ধারা সমষ্টির সূত্র, সমষ্টির সূত্র কত, যে যখন আর যখন 1 এর থেকে বড় হবে, আর এর মান কত, আর এর মান হচ্ছে 10, তার মানে আর অবশ্যই 1 এর থেকে বড়, ইন দ্যাট কেস তোমার তখন সমষ্টির সূত্রটা কি আসে, সমষ্টির সূত্রটা আসে তোমার হচ্ছে a ইন্টু r⁻1/r-1, সো এটাই আমরা এখানে প্রয়োগ করব, কি প্রয়োগ করব দেখো চলো, 9SN/3 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 10 10⁻n-1/10⁻1 মাইনাস কত n, ওই পাশে যে n আছে ওইটা, তো এই মাঝখানেরটা কি, এই মাঝখানটা বেসিক্যালি রাফ, এটা তুমি পাশে রাফে করবা, এটা কোথা করবা তুমি পাশে রাফে। আচ্ছা এখন দেখো এটা তোমার পুরো একটা সাইজে চলে আসছে, তুমি এখন এই এসএনটাকে একা বানাবো আস্তে আস্তে, তো এটা একা বানানোর আগে একটু কাজ করে নিই, যে 10⁻n-1/9 - n, এটা তোমার আলটিমেটলি অলমোস্ট ফাইনাল আনসার। তুমি এখন কি তোমার আলটিমেটলি দেখো, তোমার আলটিমেটলি এইটার যোগফল নির্ণয় করতে বলছিল, আর এইটার যোগফল ছিল তোমার হচ্ছে এসএন, তো তুমি আলটিমেটলি কি করবা, তুমি এসএন নির্ণয় করবা। ঠিক আছে, এসএন নির্ণয় করতে তোমার কি হবে, তুমি ধরো এই 3টাকে এই পাশে পাঠিয়ে দিলা, তাহলে 3 × 10 তার মানে কি 30 10⁻n-1, আচ্ছা আর নিচে কত 9 স্কয়ার, তাই না 9 × 9 তার মানে কত আলটিমেটলি 81 মাইনাস কত 3n/9, এটাই তোমার আলটিমেটলি আনসার, এটা কি তোমার আলটিমেটলি আনসার। এখন যেটা করলাম না এটা কিন্তু একটা 4 মার্কের কোশ্চেন, এটা একটা 4 মার্কের কোশ্চেন, গতে আসে, কোথায় আসে খ
অথবা গতে আসে। কিন্তু তোমার এটা অনেক সময় এমসিকিউতেও আসতে পারে, কারণ তোমাকে তখন একটা শর্টকাট ট্রিক জানতে হবে। কি জানতে হবে? অলওয়েজ আনসারটা, ধরো এই পরেরটা দিয়ে বুঝাই, দেখো এখানে আছে আনসারটা অলওয়েজ, এই যে এস এন, আনসারটা অলওয়েজ তোমার হচ্ছে 10⁻n-1 বাই হচ্ছে তোমার 9 - n এই আকারেরই হবে। কিন্তু তুমি যেটা কমন নিছো তোমার ভাগ যাবে। ধরো তুমি কমন নিছিলে কি 6 কমন নিবা, তো তোমার এখানে ভাগ যাবে কি 6, আর তুমি গুণ করবা কি 9, তার মানে এই 9 এই পাশে যাবে, তার মানে নিচে কি অলওয়েজ হবে? নিচে অলওয়েজ হবে তোমার হচ্ছে 81, এই নিচে অলওয়েজ কি হবে? এই নিচে হবে 9, আর উপরে কি হবে? উপরে হবে তুমি যেটা কমন নিছো। বুঝতে পারছো? সো এখানে যদি আমি সুন্দর করে লিখি, তাহলে এসএন সমান সমান হবে 6 × 10⁻n-1 বাই 81 - 6n/10। এটা তোমার একটা আনসার। ধরো তোমার যদি আমি কখন দিয়ে দিই যে 7 + 7 7 + 7 7 7 প্লাস ডট 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 ডট, এখন তুমি খালি এমসিকিউতে আসছে, তুমি খালি আনসারটা দেখতে চাও। আনসারটা হবে তোমার হচ্ছে এসএন 7 × তোমার হচ্ছে 10⁻n-1 বাই 81 মাইনাস n ইন্টু তোমার 7/9। দেখো আমরা প্রমাণটা এখানে করছি, প্রমাণটা এই 2 পেজে করছি। তোমার যদি সৃজনশীলে আসে তোমার প্রমাণটা করা লাগবে, তোমার যদি এমসিকিউতে আসে তুমি ডিরেক্টলি এই ফর্মুলাটা একটু মুখস্থ করে তুমি মানটা বসাই দিবা। কি বসবে? তোমার 10⁻n-1 বাই 81, এটা প্রত্যেকটাতে থাকবে। আবার এই n প্রত্যেকটাতে থাকবে, n/9 এটা প্রত্যেকটাতে থাকবে। খালি তোমার এই যে যেখানে এটা কমন যাচ্ছে, ধরো এখানে 1 1 বানাচ্ছিলাম না, 1 + 1 1 + 1 1 1, সো ওই যেটা কমন নিয়ে এটা 1 বানাচ্ছিলাম, তো ওই 6 চলে আসবে। ধরো এটা 7 ছিল, সেখানে 7 চলে আসবে। দ্যাটস ইট, আর কিছুই না। এখানে 7 চলে আসবে, এখানে 6 চলে আসবে। বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো, কোনো প্যারা নেই। এবার আসি, আচ্ছা এইটা কিছুই না, এটা হচ্ছে কি তোমার কনজিকিউটিভ নাম্বার প্রথম n সংখ্যা পদের যোগফল। এটা হচ্ছে তোমার জেনারেল ম্যাথে আছে, সাধারণ গণিতে। সাধারণ গণিতে তোমার এই সূত্রটা ডিরেক্টলি দেওয়া আছে। সাধারণ গণিতে অ্যাকচুয়ালি আরও অনেকগুলো সূত্র আছে, ইনশাআল্লাহ সাধারণ গণিতের ধারাও আমিই পড়াবো, সো কোনো পেইন নাই। তোমার হচ্ছে প্রথম n পদের যোগফল, প্রথম n পদের যোগফল, প্রথম n পদের যোগফল। প্রথম কেন? কারণ 1 থেকে স্টার্ট হয়েছে না, তো প্রথমই তো কি হবে? n × n+1/2। তোমার কি বলছে? প্রথম n পদের যোগফল নির্ণয় করতে বলছে। 1 + 2 + 3 + 4, এখানে n এর মান বলে দিচ্ছে? বলা নেই। যদি n এর মানটা বলে দিত তাহলে তুমি এখানে তুমি জাস্ট ডিরেক্টলি হচ্ছে ধরো 3 বসাইতা। 3 বসালে তোমার ধরো প্রথম 3টা পদের যোগফল, তার মানে কি তুমি এখানে 3 বসাইতা, 3 × 3 + 1/2, ওরকম করে তুমি ডিরেক্টলি বের করে ফেলতে পারতা। ওকে, আচ্ছা। সো এটা অত দরকার নাই, এটা সূত্রটা হয়তো বা প্রমাণ করার জন্য এখানে দিয়ে দিচ্ছে, বাট এটা সূত্র প্রমাণ দরকার নেই, কারণ এটা ডিরেক্টলি তোমার জেনারেল ম্যাথে দেওয়া আছে। তুমি কোথাও আসছে তুমি ডিরেক্টলি ইউজ করো, আর এটা আমি কখনো সিকিউরিটি আসতে দেখিনি। ওকে, আচ্ছা। তো তোমাকে যদি নির্ণয় করি যে প্রথম 70টা, তার মানে ধরো 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 70, এটা সমস্যা নির্ণয় করো। তুমি জাস্ট এখানে 70 বসাই দিবা। 70 × 70 + 1/2 কত আসে? 70 × 71/2, তোমার যত আসে তত, 35 35 × 70 71 যা হয় সেটা তোমার আনসার। ওকে, আচ্ছা। এইবার আসি তোমার হচ্ছে পৌনঃপুনিক। এটা তোমরা হচ্ছে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1-এ তোমরা করছো। কখন করছো? জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1-এ করছো। ঠিক এই ম্যাথটাই করছো, বাট তখন করছো তোমার হচ্ছে জেনারেল ম্যাথের নিয়মে। এখন আমরা এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা শিখবো। মূলদীয় ভগ্নাংশ মানে কি? এটা একটা পৌনঃপুনিক সংখ্যা, তাই তো? এটা তো একটা মূলদীয় সংখ্যা, আমরা তো জানি। কিন্তু এটাকে তুমি যদি ক্যালকুলেটর দাও, তুমি ক্যালকুলেটর দেখবে যে ওটা অলওয়েজ চলতেই আছে, যে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন এটাকে একটা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেই ভগ্নাংশটা আমরা ওইদিকে এক নিয়মে শিখছি, ওটা অবশ্যই ইনশাআল্লাহ বাস্তব সংখ্যার যে ক্লাস আছে জেনারেল ম্যাথ তখন দেখবো। বাট এখন আমরা এটা কি হবে ধারা দিয়ে করতে, এটা দেখবো। আর ধারা দিয়ে করাটা আসলে বেশ ইজি। কি হবে চলো দেখতেছি কিভাবে করতে হয়। চলো, ধারা দিয়ে করতে গেলে তোমার যেটা হয়, আমরা তো জানি যে এটা হবে 0.12 12 12 12 ডট 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 ডট, তাই তো? আচ্ছা, এবার আমরা যদি লিখি যে 0.12 প্লাস 0.0012 প্লাস 0.000012, তুমি কি রাগ করবা? তুমি কি রাগ করবা বলো আমার? আমি কি ভুল কিছু করছি? দেখো প্রথম দুইটা আগে লিখে ফেলছি, তাই লিখে ফেলছি। তারপরে দুটাকে ওই জন্য যেহেতু এই দুইটা আগে লিখে ফেলছি, তো এই দুটো জিরো দিছি, তারপর পরে দুটো লিখছি। তারপর যেহেতু এই 4টা লিখে ফেলছি, তারপর এই 4টা জিরো দিছি, তারপর পরে দুটো লিখছি। এরকম করে তুমি যদি লাস্টে যে যোগ করো, তুমি দেখবে এটাই আসতেছে। তুমি যদি লাস্টে যে যোগ করো এটাই আসতেছে। এখন এটা কতদূর পর্যন্ত চলবে? অসীম সংখ্যক বার চলবে। এখন আমরা তো অসীম সংখ্যা, আমরা তো অসীম সংখ্যক বার চালাতে পারবো না, আমরা তো অসীম বার হাতে হাতে ক্যালকুলেশন করতে পারবো না। আমরা তো ক্যালকুলেটর ধরে ধরে বসায় জমা যোগফল নির্ণয় করতে পারবো না। আমরা কি করবো? আমরা এইটাকে এখন একটা গুণোত্তর ধারা ধরবো। কেন গুণোত্তর ধরবো? কিভাবে একটা গুণোত্তর ধারা হইতে পারে?
তুমি দেখো এটা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করো, তুমি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করো, 0.0012 ভাগ 0.12, এটা তুমি যদি করো তুমি দেখো আনসার কত আসে। আনসার কত আসে তুমি দেখো, 0.0012 ভাগ 0.12, আনসার আসছে তোমার 0.01। আবার তুমি হচ্ছে ধরো এই যে তৃতীয় পদ যেটা আছে এটাকে এটা দিয়ে ভাগ করো, তোমার আনসার আসে কত দেখো, 0.000012 ভাগ কত 0.0012, আনসার আসে কত দেখো, আনসার আসবে তোমার 0.000012 ভাগ 0.0012। আচ্ছা আনসার আসছে তোমার 0.01। দেখো দুই ক্ষেত্রে কি আর সমান না, দুই ক্ষেত্রেই তো আটটা সমান নাকি, সো যেহেতু দুই ক্ষেত্রে আর সমান তোমার তো কাজ বেশি ইজি। তুমি কি করবা, তুমি জাস্ট হচ্ছে এখন এটাকে যেহেতু দুই ক্ষেত্রে আর সমান তুমি বলতে পারছো এটা হচ্ছে এটা গুণোত্তর ধারা, কারণ কি আর যদি দুইটা ক্ষেত্রে সমান হয় তখন সেটা গুণোত্তর ধারা হয়ে যায়। তো যেহেতু এটা আর সমান তো তুমি এখানে গুণোত্তর ধারা তুমি ধরে বলতে পারছো। এখন তুমি গুণোত্তর ধারা ধরে কি কাজ করবে জানো, তুমি এটাকে বলে দিবা যে এটা একটা গুণোত্তর ধারা, একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ তুমি এটা বলে দিলা যে এটা একটা গুণোত্তর ধারা, আচ্ছা এখানে এ সমান সমান কত, এই প্রথম পদ কত 0.12, আর সমান সমান কত, আর সমান সমান হচ্ছে তোমার 0.01, আমরা একটু আগে বের করলাম। সো তোমার এটা ধরে তুমি এখন এই গুণোত্তর ধারাটা একটা অসীম সমস্যা নির্ণয় করবা, অসীম সমস্যা আছে কিনা এটাকে দেখবা। দেখো আর এর মান কি, এটা যদি অসীম পর্যন্ত চলছে না, এটা কি অসীম পর্যন্ত চলছে না, তাহলে কি এটা একটা অসীম গুণোত্তর ধারা না। আর অসীম গুণোত্তর ধারা সমষ্টি কিভাবে নির্ণয় করে, আমরা এই পুরোটাকে যোগ করবো, এই অসীম পর্যন্ত জড়তেছে এটা পুরোটাকে যোগ করবো, কিভাবে যোগ করবো আমরা অসীম ত্বক সমষ্টি দিয়ে যোগ করব, অসীম ত্বক সমষ্টি দিয়ে যোগ করব। কিভাবে করতে হয় চলো করি। এ সিম্পলিটা আমরা একটু করে আসছি যে a বাই 1 মাইনাস আর, এ কত, এ হচ্ছে তোমার 0.12, 1 মাইনাস আর 1 মাইনাস 0.01, তাহলে কত আসে হচ্ছে তোমার 0.12 ভাগ হচ্ছে তোমার 0.09। এটা তুমি এখন ভাগ করে তুমি হচ্ছে প্রপার হচ্ছে ভগ্নাংশটা পেয়ে যাবা। ভগ্নাংশ তুমি ক্যালকুলেটারে পাবা, কোনো সমস্যা নেই, তোমার যদি যে 991 ক্যালকুলেটার ইউজ করে থাকো ওখানেই পেয়ে যাবা 0.09। তোমার এখানে আসে কত বলি, হ্যাঁ 4/3, না না 4/3 তো না, 1.33, আচ্ছা হ্যাঁ 4/3, তো তোমার আনসার কত, আনসার হচ্ছে 4/3। বুঝতে পারছো, খুব সহজে তুমি এভাবে প্রকাশ করে ফেলতে পারবা। ধরো এই পরেরগুলো যদি যাই, ধরো এটা যদি যাই এটা খুব ইজিলি করতে পারবা, যে এটা কি হবে, এটা হবে তোমার হচ্ছে 1.145, যে দুটোর উপর ডট থাকে সেখান থেকে তোমার শুরু হয় চলা, এরকম করে তোমার চলা শুরু হয়। এটা তুমি কীভাবে করবা, 1.1, তুমি প্রথমে 4-5 একবার লিখে ফেলবা, 4-5, আচ্ছা 1 তাকে বাদ দিতে হবে, তোমার এই যে পূর্ণ সংখ্যা যে পার্টটা আছে না ওটা তুমি আগে বাদ দিয়ে দাও। তো তুমি এখন কি করবা, তুমি এখন এটার সাথে যোগ করবা 1, এই যে দেখো পূর্ণ সংখ্যা যে পার্টটা ছিল ওটাকে আলাদা করে আমি যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার আমি 0.145 এটা দিলাম। এখন কি করব, 1 প্লাস 0.1450, আচ্ছা প্লাস 0.00045 প্লাস 0.000, আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 0.45, এরকম করে তুমি এখন এইটাকে একটা অসীম ত্বক সমষ্টি ধরে অসীম ত্বক সমষ্টি নির্ণয় করবা। সেই সমষ্টিকে তুমি যদি একই সাথে যোগ করে দাও তাহলে তুমি সেই মূলদীয় ভগ্নাংশ পেয়ে যাবা। বুঝতে পারছো, চলো আমি আরেকটা করে দিচ্ছি, এটা তোমাদের এইচবু থাকবে, এইচবু করে তোমরা একটু পোস্ট দিও। আচ্ছা এরপর আসতেছি 5 1.23, আচ্ছা এটা কীভাবে করবা, এই যে 5 প্লাস তুমি কি করবা 0.123, এই যে দুইটা মাঝখানে আছে তার মানে কি পুরোটাই তোমার রিপিট হয় তাই তো, 123 ডট 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 ডট। আচ্ছা এখন তুমি কীভাবে করবা, যে আচ্ছা তুমি এখন যদি যোগাকার লিখতে চাও 123 প্লাস 0.0000123 প্লাস 0.000000123, এরকম করে তুমি কিন্তু কন্টিনিউ করলে ইজিলি মিলে যাবে। বুঝতে পারতেছো, এখানে তোমার এই কি
এখানে তোমার এ হচ্ছে 0.123, এখানে তোমার আর কি তুমি ভাগ করে দেখো 0.000123 ভাগ 0.123, এখন কত আসবে আমি মোটামুটি শিওর মনে হয় 0.01 বা এরকম টাইপের কিছু একটা আসবে, 0.000123 ভাগ 0.123, হ্যাঁ 0.001, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার আর। সো এখন তুমি কি করবো, তুমি জাস্ট ইনফিনিটি সূত্র বসায় a বাই 1 মাইনাস আর। আমি এখন তোমাদের হাতে ধরে সব করাই দিচ্ছি না, আই ওয়ান্ট ইউ গাইস টু লার্ন, বাট আমি অ্যাকচুয়ালি বেশি ফ্রি, মানে বেশ ফ্রি। তুমি তো জানো যে হচ্ছে একটা নতুন প্ল্যাটফর্ম এখন আসলে দাঁড়ানো কতটা কঠিন। তো তোমাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমরা বেশ ভালো মতো তোমাদের সার্ভিস দিব। সো যারাই হচ্ছে প্যারা খাচ্ছা যে এরকম একটা ম্যাথ সলভ করতে চাই, আমি তোমাদের শিখাই দিয়ে গেছি, তোমার পারতেছো না, অ্যান্ড অ্যাকচুয়ালি কঠিন, আমি জানি এটা অনেক কঠিন। সো আজকাস পোস্ট দাও, একটু কমেন্ট করো, জানাও যে পারতেছি না, তো সলভ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার আমাদের শুরু হয়ে যাচ্ছে সিকিউ প্রশ্ন। সিকিউ প্রশ্ন আসলে তোমরা দেখবা যে সবই হচ্ছে আগের জিনিস, কিছুই নতুন নাই। দেখো এই যে 3.02কে মনোযোগ ভগ্নাংশে প্রকাশ, এটা হচ্ছে এরকম, ঠিক আছে? একটু করে আসলাম, পারবা। এ ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আমরা একটু করে দিয়ে আসলাম না এটা, এখন সমষ্টি কি হবে? সমষ্টি প্রথমে উপরে হচ্ছে 4 10⁻n-1, নিচে কত 81, এটা তো অলওয়েজ, আর এখানে কত n 4/9, এটা তো সমষ্টি, তাই তো? তুমি প্রমাণ করবা। আর x এর উপর কি শর্ত আরোপ করলে, এটা তো একদম পুরা তোমার পপুলার, তাই তো? সো পপুলারটা তোমরা করবা, কোনো প্যারা নাই। আচ্ছা এটা তোমার করছি, এটাও তোমার করছি, এবং x = 1 হলে 2 নং ধারাটি সাধারণ অনুপাত নির্ণয় করো। তার মানে কি, তুমি এখানে x = 1 বসাবা, তার মানে কত আসবে 5 × 1 - 3, তার মানে আসবে তোমার হচ্ছে 2। তোমার ধারাটা হবে হাফ প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস ডট 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 ডট, এরকম করে তোমার এই ধারাটা আসবে, ঠিক আছে? খুবই ইজি, কোনো প্যারা নেই। আর এখানে তুমি ধারাটা নির্ণয় করবা, আর আই নং ধারার হচ্ছে এইটা হচ্ছে তোমার সমষ্টি নির্ণয় করবা, 2 নং এটা তোমার হচ্ছে অসীম সমষ্টির ই। আমি এগুলো সবই করাই আসছি, এখানে সিকিউতে করাচ্ছি না। দেখো এটা একটু ইয়ার্ড, অত বেশি ইয়ার্ড না। হারটি সাধারণ অনুপাত নির্ণয় করো। দেখো প্রথম পদ হচ্ছে হাফ, অসীম সমষ্টি হচ্ছে 1/3। আমরা তো জানি যে অসীম সমষ্টির সূত্র কত, s ইনফিনিটি = a/1 - r। তো এখানে কত বলছে, অসীম সমষ্টি হচ্ছে 1/3, আর এর মান কত হাফ। এখানে তুমি 1 - r বের করতে পারবে না, যে সমীকরণ সমাধান করে তুমি এখানে r এর মানটা বের করবা, সেটা তোমার এখানে আনসার। এবার ধারাটি নির্ণয় করো, প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। এখন কথা বলো, তুমি প্রথম পদ জানো? আচ্ছা এটা চলো করি, এটা করি। এটা করলে তোমার যেভাবে হবে, তোমার হচ্ছে 1 - r = 1/2 ইন্টু হচ্ছে ভাগ হচ্ছে 1/3, অতএব হচ্ছে 3/1, তাহলে 1 - r আসবে হচ্ছে 3/2। এটা একটা ইউনিক টাইপ, সেটা করাই দিচ্ছি। 1 - 3/2 = r, অতএব r = আসে -হাফ। r = কত আসে? r = আসে তোমার -হাফ। আমি কোনো ভুল করছি দেখিনি, চলো 1 - r, এখানে হচ্ছে 3 × 1/2, অতএব হচ্ছে 3/2। আচ্ছা, আর 3/2 হলে তোমার হচ্ছে -এর দিকে চলে গেলো, হ্যাঁ না ঠিক আছে, আর এর মান ঠিক আছে। আচ্ছা এবার বলছে ধারাটা নির্ণয় করো। ধারাটা কি হবে? ধারাটা আমি বলে দিচ্ছি না, গুণিত ধারা এরকম হয় যে a + ar প্লাস ar স্কোয়ার, এরকম হয়, এরকম করে আগায়, তাই না? এরকম করে আগায়। তাহলে a কত আছে? a দেখো তোমার a আছে হচ্ছে, তোমার বলে দিচ্ছে যে হাফ। তো এটার সাথে কি গুণ যাবে? প্রথম পদ এইটা, পরের পদ কি যাবে? -হাফ গুণ যাবে, তাহলে কি -1/4। এটার সাথে আবার -হাফ গুণ যাবে, তার মানে 1/4 না দিয়ে ধরো তো 1/2 স্কোয়ার দিই, তাহলে এখানে আবার মাইনাস গুণ করলে তাহলে 1 + 1/2 কিউব -1/2⁴ প্লাস 1/2⁵, আচ্ছা মাইনাস ডট 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 ডট। বুঝতে পারছো? ঠিক এরকম করে ধারা ডাকাবে, এটাই তোমার আসলে আলটিমেটলি ধারা। আমি তো ভালো মতো করি নাই, বাট আমি যা করছি এখানে কিন্তু তোমার কাজ কিন্তু হয়ে গেছে। আমি এখানে এ তো আমি নির্ণয় করছি, এ 8টা, মানে এ আর 8 তুমি গুণ দিবা, মানে কি হাফ আর -হাফ গুণ দিবা। এটা আমি নিজের মাথায় করে ফেলছি, তোমরা হচ্ছে এটা করতেই পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার বলছে যে প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। এখন আমরা কি জানি যে a = হচ্ছে -হাফ, তাই না? তার মানে কি r এর মান হচ্ছে 1 এর থেকে কম। এটা হলো সমষ্টির সূত্র কি, a × 1 - r⁴n/1 - r, তাই না? এখন তুমি এর মান বসাবা, আর এর মান বসাবা, তুমি তো প্রথম 10 পদের সমষ্টি ইজিলি পেয়ে যাবা, রাইট? আচ্ছা প্রথম কতটি পদের সমষ্টি হচ্ছে তোমার 85/256, এটা ধরো করে দিই। এখন আমরা কি জানি, যেহেতু r এর মান ইজ লেস দ্যান 1, তাহলে সমষ্টির সূত্র কি, a × 1 - r⁴n/1 - r। এই এসএন এর মান কত বলছে? 85/256, তার মানে কি 85/256। আচ্ছা এর মান কত? এর মান হচ্ছে হাফ, -1 -
আচ্ছা n, আচ্ছা এটা হচ্ছে মাইনাস মাইনাস হাফ। আচ্ছা তাহলে এখানে কত আসে 85/256। এটা করতে গেলে একটু ক্যালকুলেটর লাগবে। তুমি ধরো এখানে হাফ আসবে 1, হ্যাঁ এখানে একটাই আর কি আলটিমেটলি। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে হাফ 1 মাইনাস মাইনাস হাফ টু দি পাওয়ার n। এবার আসি তোমার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3/2 হচ্ছে নিচে আসে, 2 এখানে উপর নিচে কেটে যায়, তাহলে এখানে আলটিমেটলি আসে তোমার হচ্ছে 85/256 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 1/3 1 মাইনাস মাইনাস হাফ টু দি পাওয়ার n। এখন তোমরা বলতে পারো যে ভাই ওই যে আপনি না তখন শিখাইলেন যে 2n+1 এগুলো জোড় এগুলো বিজোড়, বাট এখানে তো আছে শুধুমাত্র n, এর মধ্যে অনেক কিছু হতে পারে। যদি সাথে একটা 2 থাকতো আমি মানে মাইনাস হাফ টু দি পাওয়ার 2n হয়তো আমি এই যে জোর ধরে দিতে পারতাম, কিন্তু এখানে তো আছে শুধুমাত্র n, এটা পারবো না। এখন ধরো এটা ভাগ করে দিলাম, তার 3 এদিকে যে গুণ যাবে, তার মানে কি হবে 3 × 85/256, 3 × 85 হচ্ছে তার মানে 255/256। এটা আসে হচ্ছে 3 × 85 করলে আসে কত জানো 255/256। তখন আসে কি এখানে আমার 1 মাইনাস মাইনাস হাফ টু দি পাওয়ার n। এখান থেকে চলো এখানে যাই, তাহলে আসে কত 255/256 ইজ ইকুয়াল টু 1 মাইনাস মাইনাস হাফ টু দি পাওয়ার n। এই যে এইটার এই পাশে চলে আসি ধরো, তার মানে কি মাইনাস হাফ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 মাইনাস 255/256, তাহলে মাইনাস হাফ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 256 মাইনাস 255, জাস্ট লসাগু করলাম 256, তাহলে মাইনাস হাফ টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1/256। এখন আমি ইজিলি করে ফেলতে পারবো। কি করতে পারবো? 256কে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করো। আমি জানি যে এটা কত 2 এর পাওয়ার, এটা হচ্ছে 2 এর পাওয়ার 256 সম্ভবত 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, আচ্ছা 256 টু দি পাওয়ার 10 না, তো টু দি পাওয়ার 9, 512, আচ্ছা 8, তার মানে কি টু দি পাওয়ার 8, এটা কত 256। এখন কথা বলো মাইনাস হাফ টু দি পাওয়ার n, আর টু দি পাওয়ার 8 আছে না, এটাকে চাইলে আমরা এরকম হোল এটা লিখতে পারি, কত উপরে তো এই 1ই আছে, 1 টু দি পাওয়ার 8 মানে যা, আবার হাফ টু দি পাওয়ার হচ্ছে তোমার টু দি পাওয়ার 8 মানেও তাই, কোনো সমস্যা নেই। এখন কথা বলো এখানে যদি মাইনাস নিয়ে এসে কোনো সমস্যা আছে? কত এটা তো জোর, ভিতরে যদি ওটা মাইনাস নিয়েও আসি ওটা তো আলটিমেটলি জোরের কারণে তোমার এখানে দূর হয়ে যাইতোই, তাই না? সো এখানে ভিতরটা মাইনাস চলে আসলাম, আর দেখো সূচকের নিয়ম অনুসারে এটা এই বেস দুইটা সমান, অতএব তোমার সমান উপরে তুমি n সমান 8 লিখে দিতে পারবা। সো যারা সূচক পড়ছো তারা এটা খুব ইজিলি বুঝতেছো, কোনো পেইন নেই। তাহলে এখানে n এর মান কত চলে আসলো? n এর মান 8 চলে আসলো। তাহলে এখানে এই যে এই কতটি পদের সমষ্টি 8টি পদের সমষ্টি হচ্ছে তোমার 85/256। এটা কিন্তু অ্যাকচুয়ালি সূচকের ম্যাথ, এটা কিন্তু তোমার অসীম ধারার ম্যাথ না, এটা মিক্সচার ম্যাথ। এরকম মিক্সচার ম্যাথ কিন্তু আসতেই পারে, তুমি একটা অধ্যায় যা পড়তেছো তোমার অন্য অধ্যায়ে সেটা ইউজ করতে হবেই। তো সব কিছু ভালো মতো পড়ো, কোনো পেইন নেই। অসীম ধারা আজকে এখানে আমি মোটামুটি সব টাইপ দেখাই শেষ করে দিছি। তোমার অসীম ধারা সমষ্টির আর হচ্ছে তোমার ওই যে 2 + 2 2 2 2 2 প্লাস হচ্ছে তোমার 3 + 3 3 + 3 3 3 3 3 এরকম টাইপের জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য। আর তোমার নর্মালি যে গুণিত ধারার যে সূত্র ইউজ করে যে তোমাদের যোগফল নির্ণয়, তারপর গুণিত ধারার n তম পদ নির্ণয়, তারপর সমতল ধারা কি, এগুলো একদম অনুক্রম কি, এগুলো সব একদম বেসিকটা তোমার ভালো মতো বোঝানোর চেষ্টা করছি। আই হোপ সবাই বুঝতে পারছো। কোনো ধরনের সমস্যা নিচে কমেন্ট করো, অ্যান্ড এটার উপর কিন্তু হচ্ছে কোনো ধরনের শীট চাইলে কোনো হোয়াট এভার ইউ গ্যাস নিড টেল আস, উই উইল সলভ দ্যাট, ওকে? তো সবার সাথে এখানেই বিদায়, ইনশাআল্লাহ সামনে পরিসংখ্যান নিয়ে দেখা হচ্ছে খুব দ্রুত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।